ঘটনাটি আমরা পেয়েছি আমাদের একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের কাছ থেকে, যার নাম সোহেল রানা। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন এটা ওনার চাচার সাথে ঘটেছিল। অনেক আগের ঘটনা। চাচা উনি সদ্য বিয়ে করেছেন চর দিঘলদি ইউনিয়নের পাশের ইউনিয়নে। সেই ইউনিয়নের একটি গ্রাম, সেই গ্রামের নাম হচ্ছে জিতরামপুর। ওনার ওয়াইফ তখন তার বাবার বাড়িতে গেছেন। কথা ছিল কয়েকদিন পর উনি যাবেন সেখানে, তবে ওনার ওয়াইফকে সাথে নিয়ে আসবেন না, আরও কয়েকদিন থাকবেন। চাচা যান, দিনের বেলাতেই গিয়েছেন। যার পর সেখানে খাওয়া দাওয়া করেন। পরের দিন যেহেতু তার কাজ ছিল, যার কারণে ওনাকে বাড়িতে আসতেই হবে। ওনার ওয়াইফ নিষেধ করেছিলেন যে আজকে থেকে যাও, কালকে যাও, কিন্তু না, সকাল সকাল উঠে অনেকগুলো কাজ করতে হবে। এখান থেকে যদি উনি রওনা দিতে যান সকালবেলা, তখন বলবে যে নাস্তা করে যাও, নাস্তা করতে গেলে দেরি হয়ে যাবে। এই সমস্ত জিনিস চিন্তা করে উনি রাতের বেলায় খাওয়া দাওয়া করে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। একটা পর্যায়ে ওনার জোরাজুরিতে আর শ্বশুরবাড়ির লোকজন বাধা দিলেন না, উনি রওনা দিয়েছেন। ওনার যে মেইন গ্রাম, অর্থাৎ এই দোয়ানি গ্রাম থেকে এই জিতরামপুর গ্রামের মধ্যবর্তী দূরত্ব 2 থেকে 3 কিলোমিটার। চাচা চিন্তা করলেন 2-3 কিলোমিটারে আর এমন কি, পায়ে হেঁটেই চলে যাব। তো হাঁটার যে পথ, এই পথটা একটা ছোট শাখা নদীর পাশ দিয়ে গিয়েছে। আর এই শাখা নদীটা আবার মিলিত হয়েছে মেঘনা নদীর সাথে। এই রাস্তার এক পাশে নদী, শাখা নদী, আর অন্য পাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু ফসলের মাঠ। এর মধ্যে লোকালয় নাই। উনি তো হাঁটছেন। রাত কিন্তু তখন যে অনেক, এটাও বলা যাবে না, তবে ওই সময় প্রেক্ষাপটে অনেক। ওই সময় প্রেক্ষাপটে রাত যদি 9টা বাজে, তাহলে সেটাই অনেক। সন্ধ্যার পরপরই তো গ্রামের মানুষজন হাড় ভাঙা খাটুনি করার কারণে ঘুম চলে আসে, এই জন্য ঘুমিয়েও যায়। আবার সেই আজানের সময় ওঠে, ফজর আজান দিলেই তাদের ঘুম ভেঙে যায়। তারপর তাদের দিনের কর্মব্যস্ততা শুরু হয়। চাচা তো হাঁটছেন। হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছেন, অর্ধেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছেন। হাঁটতে হাঁটতে যেই জায়গাটাতে আসেন, ওখানে এসে একদম কোনো লোকালয় নাই। 1.5 কিলোমিটারের মধ্যে কোনো ঘর বাড়িরও দেখা সাক্ষাৎ ওখানে হবে না, এটা উনি জানেন। উনি যখন ওখানে এসেছেন, হঠাৎ করে উনি দেখেন চতুর্দিক থেকে বড় বড় শেয়াল ওনাকে ঘিরে ধরেছে। মনে হচ্ছে শেয়ালগুলো খুব কৌতূহলী দৃষ্টি নিয়ে ওনাকে দেখছে। চাচা শিয়ালগুলো দেখে ওই সময় অস্বাভাবিক কিছু মনে করেন নাই, কারণ গ্রামে এরকম শেয়াল রাতের বেলা দল বেঁধে ঘুরে বেড়ায়। হয়তোবা মনে করেছে কোনো গরু ছাগল বড় আকৃতির অন্ধকারের ভিতরে এসে দেখে মানুষ। ভালো করে ওরা চাচাকে লক্ষ্য করে একটা সময় চলে গেল। চাচা আবার হাঁটা শুরু করলেন। চাচা চিন্তা করলেন একটা বিড়ি ধরাই, ভূত প্রেত কাছে আসতে পারবে না। চাচার বিড়ি খাওয়ার অভ্যাস ছিল, বিড়ি ধরিয়েছেন, হাঁটাহাঁটি করছেন, উনিও হাঁটছেন, বিড়িও খাচ্ছেন। অল্প সময় পর ওনার কাছে মনে হলো লোমশ আকৃতির কোনো একটা জিনিস ওনার পায়ের সাথে স্পর্শ করছে। চিন্তা করলেন কি ব্যাপার, এটা কি? পাশে তাকিয়ে উনি চমকে ওঠেন। উনি দেখেন বিশাল আকৃতির একটা কালো রঙের কুকুর তার গা ঘেঁষে সমান তালে হেঁটে চলছে। কুকুরটার আকার আকৃতি বড়, কালো, তবে চোখ যে জল জল করছে, লাল টকটক এরকম না, স্বাভাবিক। কুকুরটা একদম স্বাভাবিকভাবে হেলে দুলে হেঁটে চলছে, মনে হচ্ছে তার পোষা কুকুর। চাচা কিন্তু প্যারানর্মাল বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখতেন। গ্রামের মানুষ তো, রাত বিরেতে চলাচল করতে হয়, সাহসী না হলে তো আর চলে না। আর প্যারানর্মাল বিষয় সম্পর্কে ধারণাও তাদের থাকতে হয়, এটা প্রয়োজন। চাচা তখন ওখান থেকে একটু সরে দাঁড়ান, যাতে করে ওই কুকুরের স্পর্শ তার গায়ে না লাগে। ওনার কাছে বিষয়টা ভালো লাগে না, কেননা উনি বুঝতে পেরেছিলেন যে এই সময় এইরকম কুকুর এখানে মোটেও স্বাভাবিকভাবে আসবে না, কারণ আশেপাশে লোকালয় নাই। আর এখানে তো বুনো কুকুর থাকবে না, কুকুর তো সেখানেই থাকে যেখানে আশেপাশে খাবার পাওয়া যায়, লোকালয়ে থাকবে। এরকম বিস্তৃত বিস্তীর্ণ জায়গা জুড়ে
একটা বিস্তৃত জায়গা, এমন একটা জায়গা যেখানে বিস্তীর্ণ জায়গা জুড়ে শুধু ফসলেরই মাঠ, এতটা বিস্তৃত ওই মাঠগুলো। লোকালয় নাই, খাবার দাবার নাই, কুকুর আসবে কোত্থেকে? উনি বুঝতে পারলেন বিষয়টা। উনি সাইডে সরে গিয়ে হাঁটা শুরু করেছেন। একটা সময় দেখেন কুকুরটা নাই। এরপরে দেখেন ওনার সামনে বড় আকৃতির একটা বিড়াল চলে এসেছে। এই বিড়াল, এই জিনিসটা তার পথ আগলে দাঁড়ায় নাই, তবে মনে হচ্ছে যে বিড়ালটা তাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে। ডাকাডাকিও করছে না, গড় গড় শব্দও করছে না, কিন্তু এক দৃষ্টিতে চাচার দিকে তাকিয়ে আছে। কুকুরের চোখ জল না করলেও বিড়ালের চোখটা কিন্তু জল করছিল। চাচার হাতে কিন্তু কোনো টর্চ লাইট ছিল না, আগুনের কোনো উৎস ছিল না, শুধু তার বিড়ির সামনে যে আগুনটা ধরে আছে সেটাই, এছাড়া আলোর কোনো উৎস নেই। আর বিড়ির আগুনে তো আর পথ চলা যায় না, সেটা তো অতি সামান্য। আর ওনার কাছে মেচ ছিল, মেচ দিয়ে আর কতটুকুই বা আলো হয়। ওই দেশলাই যখন ধরানো হয় তখন একটু আলো ছড়িয়ে পড়ে, এইটুকুই তো, এছাড়া তো আর কিছু না। ওনার কাছে যেহেতু আলো ছিল না, ওই চাঁদের আলোতেই হেঁটে আসছিলেন, ওই চাঁদের আলোতেই বিড়ালের চোখ জল করছিল। কিছু সময় পর ওই বিড়ালটাও মিলিয়ে গেল। উনি তো ভয় পেয়ে গেছেন, এবার একটু ঘাবড়ে গেছেন, কেননা পথ এখনো প্রায় 1 কিলোমিটারও বেশি বাকি। এরকম যদি চলতে থাকে কতক্ষণ উনি নিজেকে ধরে রাখতে পারবেন? এরপর হয়তো আরো ভয়ঙ্কর কিছু সামনে চলে আসতে পারে, তখন কি করবেন? এইটা চিন্তা করছেন। এই চিন্তা করতে করতে হঠাৎ করে মনে হলো পেছনে অনেকগুলো খুরের আওয়াজ। খুরের আওয়াজ বলতে অনেকগুলো গরু যদি একসাথে চলতে থাকে, গরুর পায়ে যে খুর থাকে, খুরের আওয়াজ মাটির উপর পড়ার পর এক ধরনের শব্দ হয়, ওই রকম শব্দ। গ্রামের লোকজন তো এই শব্দের সাথে পরিচিত। উনি পেছন দিকে তাকিয়ে দেখেন আসলেই 7-8টা গরু, তবে গরুগুলোর সাইজ অনেক বড়। এগুলো এমনভাবে হাঁটছে, আর হাঁটার সময় তাদের পাটা মাটির উপর বেশ জোরে রাখছে, এই জন্য ঠক ঠক শব্দ আরো বেশি হচ্ছে। এই গরু দেখে উনি আর দৌড় না দিয়ে পারেন নাই। উনি দিয়েছেন সর্বশক্তি দিয়ে এক দৌড়ে ওই বিড়ি কোথায় চলে গেছে, কি হয়েছে না হয়েছে ওনার খেয়াল নাই। উনি বুঝতে পারছিলেন যে পেছনে গরুগুলো ধেয়ে আসছে, তাদেরও পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। অনেকক্ষণ দৌড়েছেন, এক পর্যায়ে একটা ঘর উনি দেখতে পান, মানে লোকালয়ের কাছাকাছি চলে এসেছেন। ওই ঘরের উঠোনে গিয়ে হুমড়ি খেয়ে পড়েন আর চিৎকার করতে থাকেন। ওই বাড়ির লোকজন বেরিয়ে আসে, এসে চাচাকে দেখে। চাচাকে তারা চিনতে পারে, বলে কি ব্যাপার, তুমি এত রাত্রে কোত্থেকে আসলা? তখন চাচা সব খুলে বলেন শ্বশুরবাড়ি গিয়েছিলেন উনি। তখন ওই লোকজন বলে যে তুমি তো জানো যে এই রাস্তাটা ভালো না, বিশেষ করে রাতের বেলা এই রাস্তায় একাকী চলাচল করা ঠিক না। এখানে অনেক ধরনের জিনিস আছে, মানুষকে বিরক্ত করে, মেরেও ফেলে। তুমি একা একা আসতেছিলে, আকাশটা তো ভালো করো নাই, আজকে রাত্রে এই বাড়িতে থেকে যাও, কালকে যাও। উনি বলেন না, যেহেতু শ্বশুরবাড়ি থেকে বলে চলে আসছি, শ্বশুরবাড়িতে তো থাকতে পারতাম, এখানে থাকবো না। আপনারা কেউ একজন আসেন, আমাকে একটু আগায় দেন। ওই বাড়ি থেকে 2 জন সদস্য, তারা আলো নিয়ে বের হন, চাচাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দেন, তারাও আবার বাড়িতে চলে আসেন। প্রতিমধ্যে আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। এই ঘটনার ফলে চাচার যে জ্বর এসেছিল, অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, বিষয়টা এরকম না। চাচার মধ্যে কোনো অসুস্থতা দেখা যায়নি। প্রিয় লিসেনার্স, গ্রামের মেঠো পথ ধরে কেউ যদি রাতের বেলা একাকী নির্জন এই রাস্তায় চাঁদের আলোতে পথ চলতে থাকেন, সাথে কোনো আলো না থাকে, মোবাইল ফোন না থাকে, এই অনুভূতিটা কেমন হয়? যদি আশেপাশে বাঁশঝাড় থাকে, ঘন জঙ্গল থাকে, বা পাশে কোনো কবরস্থান বা শ্মশান পড়ে যায়, কেমন হতে পারে? চলার পথে যদি হঠাৎ করে শেয়াল ডেকে ওঠে বা হঠাৎ করে কুকুর ঘেউ ঘেউ করে ওঠে, তাহলে নিঃসন্দেহে যে কোনো সাহসী মানুষই চমকে উঠবে। গ্রামীণ এই ঘটনাগুলো সবসময়
আমাদের মধ্যে অন্য ধরনের এক আবেদন সৃষ্টি করে। এই জন্য গ্রামের ঘটনা বলতেও আমার ভালো লাগে, শুনতেও ভালো লাগে। আশা করি লিসেনারদেরও গ্রামের ঘটনা শুনতে আমার মতোই ভালো লাগে। চলে যাচ্ছে আমাদের ঘটনায়। আমি চাইনি বলতে কখনো আমার ব্যাপারে কোনো কিছুই। আমার কাছে লজ্জা তো লাগেই, এবং লাগে তো বটেই। এমনও মনে হয় নিজেকে জাহির করছি হয়তো যেভাবে আর কিছু লোক করে। আজ আমি জানাতে চাই দিগন্তের তারার ব্যাপারে, আমার ব্যাপারে। আমি জাহিদ সব সময় স্বভাবগত কারণে অন্যায়ের পক্ষ নেইনি। তার মানে এই না যে আমি খুবই সৎ একজন মানুষ। অহংকার আমারও আছে, আর কিছু সময় আমাকে আপোষ করতে হয়। সেটা এখনো ফুটে ওঠে আমার কাজকর্মে। আমার স্বভাবের কারণে ছোটবেলা থেকেই একা একা বড় হয়েছি। যদিও 3 ভাই আমরা, তাও আমি একলা চলার নীতির মানুষ। আর আজও এখনো আমি এভাবেই চলি। ভৌতিকতা আমার জন্য আমার বোবা জবানের কথা বলার একমাত্র মাধ্যম, যেখানে নিজের সব কথা বলতে পারি, শোনাতে পারি, এবং আপনারা শোনেন, আমি খুব খুশি হই। আজ আমি শোনাবো আমার জীবনের সেই কয়েকটা মাসের ঘটনা, যখন অহংকারের জোরে আমি শূন্যে ভাসছিলাম। তখন আল্লাহ আর সব অহংকারীর মতো আমাকেও জানান দিয়েছিল এবং জমিনে ছুঁড়ে ফেলেছিল বাস্তবতা দেখাতে। যে এক বাস্তবতা, আমি আল্লাহই তোমাকে সম্মানিত করি, আর আমি আল্লাহ তোমাকে জিল্লাত দিতে পারি। এই ঘটনা বোঝার জন্য আমার কিছু ব্যাপার সবার জানা দরকার। 7-8 বছর বয়স থেকে আমি জ্বরে ভুগি। প্রতি মাসেই কিছু সময় জ্বর থাকতো, সাথে থাকতো তীব্র মাথা ব্যথা। সেই সময় আমি তীব্র জ্বরে ভুগতে থাকা অবস্থায় অনেক কিছু দেখতাম, যা এতগুলো বছর পরে এসে আমি বুঝতে পারছি যে যা দেখেছি আমি তা সত্যি ছিল। একটা কমন ব্যাপার ছিল, যখন আমি তীব্র জ্বরে ভুগতাম তখন আমি ছায়া দেখতে পেতাম। ভয়ের কিছু না, কেবল দেখছে আমাকে। 10-11 বছর বয়সে একদিন তীব্র মাথা ব্যথার সাথে আমার প্রচন্ড জ্বর এলো। আমি বিছানায় শুয়ে গেলাম, এতটুকুই মনে ছিল। এর মধ্যে আমি দেখতে পেলাম ফুলের বাগানে আমি হাঁটছি কারোর হাত ধরে, যেই হাতটা খুব সুন্দর, আর হাতে রুমাল বাঁধা। এরপর আমার ঘুম ভেঙে যায়, আর আমি চিনতে পারছি না আমি কোথায় ছিলাম। তখন কোথায় ছিলাম আমি জানতাম না। আসলে কি হয়েছিল? যখন আমার বাবা মা দেখলো আমার হুঁশ নাই, আমাকে হাসপাতালে নেওয়া হলো। আমার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল, আর হৃদস্পন্দন ছিল না। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা ট্রিটমেন্ট করার এক সময় দেখলেন আমার পালস নাই। 5 মিনিট পর আমার বাবাকে ডেকে ডাক্তার বলার চেষ্টা করছিলেন, তখনই নাকি আমি আবার শ্বাস নিতে শুরু করি। ছোটবেলায় শুনতাম প্রায় এই কথা। 2005 সালে আমি আর আমার ছোট ভাই স্কুলে যাবার ভ্যানে ছিলাম। আমার ছোট ভাইটা কি জানি দেখে ভয় পেয়ে ভ্যানের গেট খুলে দিয়ে দৌড় দেয়, আর আমি দেখলাম নিমেষেই একটা মাইক্রোবাস ওকে ধাক্কা দিল। আমি ভ্যান থেকে নামতে নামতে দেখি আমার ছোট ভাইটা ওই গাড়ির নিচে আটকে আছে, আর সেই গাড়িটা চলছেই। গাড়ির নিচে আটকে থাকা আমার ছোট ভাইটাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল 90 গজ দূরে। গাড়ির ড্রাইভার চেয়েছিল রেড সিগন্যাল পার করতে, পালাতে। আমি ছোট ছিলাম, কাঁদতে কাঁদতে গাড়ির পেছনে, এই আশায় যেন কিছু না হয়। কিছু দৃশ্য আজও মনে আছে। প্যান্ট ছিঁড়ে গেছে, গাড়িটা চলছে, আর গাড়ির নিচে 2টা পা ধাক্কা খেয়ে যাচ্ছিল। এই দৃশ্য কেবল আমি একাই দেখেছিলাম, আর কেউ দেখেনি। গাড়ি চলার সময় ওর এক পায়ের জুতা ছিটকে আরেক দিকে গেছে। গাড়ির নিচ থেকে ওকে যখন উদ্ধার করলো, তখন চারদিকে কেবল রক্ত। আর যে যা দেখেছি তা বর্ণনা করা সম্ভব না। হয়তো সেদিন, সেই মুহূর্ত থেকে আমার সেন্স করার ক্ষমতা বলি, দেখার ক্ষমতা বলি, বা অভিশাপ যাই বলি না কেন, তার শুরু হয়। রক্তে মাখা ছিলাম সারাটা দিন। মুখ বন্ধ হয়ে গেছিল কান্না করা ছাড়া। সেদিন বাসায় একা ছিলাম। বিশ্বাস করুন, অত ছোট বয়সে সেদিন, যেদিন সকালে এত কিছু ঘটে গেল, সেদিন আমি একাই ছিলাম। কান্না আর শকের কারণে লাগা ভয়ে আমি তখন শেষ। আমাদের ঘরে কত লোক, কিন্তু আমার খবর কেউ নেওয়ার সময় পায়নি। ধীরে ধীরে সবাই চলে গেল।
দরজা খোলাই ছিল। আমি ঘুমিয়ে করে সেদিন সকালের পুনরাবৃত্তি দেখছিলাম। এমন সময় আমার ঘুম ভেঙে গেল। আবছা হালোয় গলায় মাফলার জড়ানো, কোট পরা কেউ আমাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাচ্ছে। আমি আমার বড় ভাই মনে করে জড়িয়ে ধরে বলতে লাগলাম, আমার ভয় লাগছে অনেক। আমি শুধু শুনলাম, আর ভয় লাগবে না, শুধু এতটুকুই। আমি আবার ঘুমিয়ে পড়ি আর আমার মায়ের ডাকে আমার ঘুম ভাঙে। 3 মাস পর, যেদিন আমার ছোট ভাইয়ের, যার 6টা ফ্র্যাকচার আর মাথার খুলির অর্ধেক ছিল না, যার বাঁচার কথা ছিল না, সে ফিরে এলো। আর আমার বাবা আমাদের ছেড়ে চলে গেলেন। বলেছিলাম কি হয়েছিল বাবার সাথে, কমল শাহজাদের সাথে ঘটা ঘটনার মধ্যে। জীবন চলতে লাগলো, স্বপ্ন পূরণ হয়নি। জীবনে আরেকজন এসেছিল তো, নূরজাহান। সব সময় জ্বালাতো, কিন্তু মেন্টাল কন্ডিশনের কারণে বুঝতাম না কি বুঝাতে চাইতো সে। মাস্টার বলে খেপাতো আমাকে। বাড়ি চলে গেল বেরাবে বলে। চলে যাওয়ার পর থেকে তীব্রভাবে মিস করতে শুরু করলাম ওর জ্বালানিটা। জন্মদিনের আগের দিন চলে গেল আল্লাহর কাছে। আত্মহত্যা কেন করবে ও, ভেবেই তো ভুল পাচ্ছিলাম না। ওর লাশটা দেখার ভাগ্য হয়েছিল। কোনো কেন যেন এলোমেলো লাগলো। ধীরে ধীরে সত্য দিনের আলোর মতো আমার সামনে আসতে লাগলো। প্রতি রাতে আমি দেখতাম আমার চোখের সামনে কি হচ্ছে ওর সাথে। জমি জমা বিরোধ ছিল কিছু খারাপ লোকদের সাথে। সেদিন হামলা করেছিল ওদের বাড়িতে, পরিবারের সবাইকে মারধর করে। নূরজাহানকে প্রথমে নির্যাতন করে জানোয়ারেরা, এরপর গলায় ওড়না বেঁধে ওকে সিলিংয়ে ঝুলিয়ে দেয়। নাই তো, চলে তো গেল না আমাকে ছেড়ে। কোনো পাপের দায়ভার আমার ছিল, যার জন্য জানতাম না। প্রতি রাতে আমাকে দেখতে হতো কি হয়েছে ওর সাথে। জীবন্ত ফুটে উঠত ওর শেষ মুহূর্তগুলো। জানি না, আল্লাহ জানেন। পরে জানতে পারি র্যাব 3জনকেই ক্রসফায়ারে কবরের আজাবের জন্য পাঠিয়ে দিয়েছেন জুলুমবাজিত বাজদের। শেষ বিচারের দিনে এরা পার পারবে না। কিন্তু আমার সাথে থামছিল না। এসব আজব এক ক্ষমতা চোখের সামনে দেখা কোনো কিছু দেখলে মানুষ পাগল হয়ে যাবে। আমিও তো মানুষ, তাই না? একবার ফাঁসি নিতে গেলাম, কাপড়টা ছিঁড়ে গেল। ট্রেনে ঝাঁপ দিলাম। আমির সাহেব, যাকে আমি তখন ছায়ার মতো দেখতাম, আল্লাহর মাধ্যমে তিনি আমাকে বাঁচালেন। এরপরেও কয়েকবার চেষ্টা করেছি, কিন্তু প্রথম 2বারের মতো আর এত সাহস আসেনি। 2010 থেকে 2013 আমার ডিপ্রেশন ছিল চরম অবস্থায়, যা এখনো আছে। 2013 সালে প্রথম কাজ করার পর থেকে যেন একটা শোরগোল পড়ে গেল। একটা ছেলে আছে, যে ছেলে এগুলা কাজ করতে পারে। করতে লাগলাম, সফলতা আসছিল। ডলিদের কাজ করার পর তো আরো কাজ আসতে শুরু করে। সম্মান আতিথেয়তা বেশি হয়ে গেছিল। ও তো কম বয়সের একটা ছোট্ট ছেলের জন্য এসব অনেক বেশি। বলে দিতাম যেই আসতো তাকে যে কাজ হয়ে যাবে। আমি সাহেবের আচরণ দেখে আমার মনে হতো উনি কেন যেন পেরেশান কোনো কিছু নিয়ে। আর ইশারায় বারবার বলতো, অহংকারীর ছাপ আসছে আমার মধ্যে, আমি যেন ভুলে না যাই 1 বছর আগে কি অবস্থায় আমি ছিলাম। উনি আমাকে একদিন বলেছিল, জাহিদ, যেদিন তুমি আছাড় খেয়ে জমিনে পড়বে সেদিন বুঝবে জমিনের উপর চলাটা কত কঠিন। আমি ছোট থাকতে আগে রাতে যখন ঘুমাতাম, আমি দেখতাম গলায় মাফলার জড়ানো, কোট পরা কেউ দাঁড়িয়ে আছে আমার পায়ের কাছে সব সময়। বড় হওয়ার পরেও এমনটাই ছিল, কিন্তু 2010 সালের ডিসেম্বরের পর থেকে আর দেখিনি। 2014 সালের ফেব্রুয়ারি আমি ডায়েরিতে লিখে রাখতাম কার কি কাজ করছি। এভাবে এক এক সময় একটানা 72টা কাজ সফলভাবে শেষ করতে পেরেছি, তাও সর্বোচ্চ 5-6 দিনে। কেন যেন কোনো কিছু সময় আমি কোনো সময় সমস্যা আক্রান্ত ব্যক্তির কাছে গেলেও সেটা ঠিক হয়ে যেত। এতটুকুই বলতে চাই যে কেন যেন আমার চেষ্টা ছাড়া কাজগুলো হয়ে যাচ্ছিল। কিভাবে যেন জেনে যেতাম কোথায় কি লুকানো, এমনকি মাটির নিচেও। যেন আমি মাটি ভেদ করে দেখতে পারছি কোথায় কি। আমির সাহেব বলতো, এখনো সেই সময় এসেছে, এখন তুমি হয় নিজেকে কন্ট্রোল করো, না হয় নিঃশেষ হয়ে যাবে। আমি বললাম, কেন নিঃশেষ হব আমি? আমি তো 2 নম্বরই কিছু করছি না, আর আপনি তো আছেন।
উনি বলেন, জাহিদ, ক্ষমতা প্রয়োগের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে এই ক্ষমতা তোমাকে শয়তানের অনুসারী বানিয়ে ফেলবে। মনে রেখো, আল্লাহর দান ভুল জায়গায় ব্যবহার করার পর তিনি রাগ হন। অনেক ক্ষমতাধর শক্তি এমন লোকদের খুঁজে যারা তোমাদের মতো তাদের নজরে এলে বেশিরভাগ খারাপ হয়ে যায়। এই কথাগুলো এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হতো আমার। একদিন একটা ফোন এলো। একটা লোক, বয়স 60 হবে, ভদ্রলোকের নাম কাশেম। তিনি 35 বছর ধরে জিন ছাড়ানোর কাজ করতেন। সমস্যা হলো তাকে জিনে ধরেছে। শুনে আমি রাজি হয়ে যাই। পরের দিন একজন লোক, যিনি তার ছেলে, তিনি এসে আমাকে নিয়ে যান তাদের বাড়িতে। সেখানে যে আমি জানতে পারি ওই ভদ্রলোক সেখানে থাকেন না। কোথায় থাকেন জানতে চাইলে তার স্ত্রী বলে, পাশের এক পোড়া বাড়িতে থাকে, তার কাছে যাওয়া যায় না, গেলেই যে কেউ অসুস্থ হয়ে যায়। আর তিনি বাজেভাবে তাকিয়ে থাকেন এবং হুঙ্কার করে কথা বলেন। আমি বলি, কিছু কি জানেন কিভাবে কি হলো? তখন তার স্ত্রী আমাকে খুলে বলেন কিভাবে শুরু হলো এত কিছু। কাশেম সাহেব একদিন সিলেট গিয়েছিলেন। একটা 7-8 বছর বয়সের মেয়ের উপর বদজিন ভর করেছে সেটা ঠিক করতে। সে জায়গায় কাজ করে ঢাকায় ফিরছিল। কোনো কারণে তিনি ঢাকায় সরাসরি ফিরে আসতে পারছিলেন না, কারণ তিনি কিছু দূর আসার পর তাকে নিয়ে আসা বাস খারাপ হয়ে যায়। পরে লোকাল গাড়ি দিয়ে কিছু দূর আসার পর সেটার হেডলাইট খারাপ হয়ে যায়। এরপর একটা সিএনজি তাকে পাশের থানায় নামিয়ে দিবে এই উদ্দেশ্য নিয়ে চলতে শুরু করার 2 মিনিটের মাথায় তার সিএনজির পেছনের চাকা খুলে যায়। এসব দেখে তিনি বুঝতে পারছিলেন যে আসলে যাত্রাপথ ভালো না, তাই এত বাধা আসছে। তিনি বাধ্য হয়েই হাঁটছিলেন। ততক্ষণে রাত 3:30 মতো। বর্ষাকাল ছিল, আর হুট করেই বৃষ্টি নামা শুরু হয়। ঝুম বৃষ্টির মধ্যে তিনি দেখতে পান তিনি হাঁটছেন বাম পাশ দিয়ে, আর অবিকল তার মতো করেই কালো কিছু হাঁটছে রাস্তার ডান দিক দিয়ে। তিনি থেমে দাঁড়িয়ে ভালো করে দেখার চেষ্টা করলেন। দেখলেন সেই অবয়বটা চুপ করে দাঁড়িয়ে আছে। কাশেম সাহেব অভিজ্ঞ একজন লোক। তিনি পাত্তা না দিয়ে তার হাতের লাঠিটা দিয়ে পিচের রাস্তায় 3টা টোকা দেন, আর সেই সময় অপর প্রান্ত থেকেও একইভাবে টোকার 3টা শব্দ তিনি শুনতে পান। এবার কাশেম সাহেব দোয়া পরে ফু দিলে সেই অবয়বটা লাফ দিয়ে একটা গাছে উঠে যায়। হনুমানের মতো এক গাছ থেকে আরেক গাছে লাফাতে লাফাতে সরে যায়। সেখান থেকে কাশেম সাহেব টের পেলেন তার শরীর ভার হয়ে আসছে। হয়তো বাতাস আর বৃষ্টির কারণে ঠান্ডা লাগছে, তাই তিনি একটা জায়গা খুঁজতে লাগলেন নিজেকে একটু শুকানোর জন্য। তিনি কিছু দূর হাঁটার পর একতলা মাটির পরিত্যক্ত বাড়ি দেখতে পান রাস্তার পাশে। সেটার ছাউনির নিচে যে আশ্রয় নেন। তিনি নিজেকে শুকিয়ে ফেলার সময় লক্ষ্য করলেন বৃষ্টির তোড় যেন আরো বেড়ে গেল। কি করবেন সেই দুশ্চিন্তায় তিনি ছিলেন। ওই মুহূর্তে তিনি টের পেলেন এই মাটির ঘরের ভেতর থেকে গুনগুন করে কিছু পাঠ করার শব্দ আসছিল। গুনগুন করার শব্দ। এত ঝুম বৃষ্টির মধ্যে কে গুনগুনায় তা দেখার জন্য পাশে ঘুরে দেখতে পান দরজা খোলা। ভেতর থেকে কুপি বাতির আলো আসছিল। তিনি গলায় বেশ কয়েকবার খাকরি দিলেন, কিন্তু গুনগুনানি চলছিল। কাশেম সাহেব অভিজ্ঞ একজন মানুষ, বুঝে গিয়েছিলেন এটা একটা মায়া। গলায় খাকরি দেওয়ার পর গুনগুন করার কোনো কারণ তো থাকে না, আর ঝড়ো বৃষ্টির ভেতরে কেউ দরজা খোলা রাখে না। এছাড়া মহাসড়কের আশেপাশে মাটির ঘর, এই তুফানের মতো রাত, আর একটু আগে তিনি দেখেছিলেন একটা ছায়া। তাই তিনি তার লাঠি দিয়ে মাটির দেয়ালে জোরে কয়েকটা বাড়ি মেরে বলেন, এই বদমাইশ, আমার সাথে খেলা চলবে না। এখান থেকে ভাগ নিলে একটাকে বোতলে বন্দি করে এনেছি, এবার তোকেও সাথে করে নিয়ে যাব। তিনি শুনতে পেলেন সেই মাটির দেয়ালের সেই অপর প্রান্ত থেকে একইভাবে শব্দ ইকো হয়ে ভেসে এসে লাগলো। লাঠির টোকা দেয়ার, আর একই কথা, একই সুর। আমার সাথে খেলা চলবে না, এখান থেকে ভাগ না হলে একটা করে বোতলবন্দি করে এনেছি, আবার তোকেও সাথে করে নিয়ে যাব। এই কথা শুনছিলেন কাশেম সাহেব ভয়ানক চিকন কণ্ঠে। তিনি দোয়া পড়তে শুরু করেন জোরে জোরে, আর তখনই ধূপ ধূপ করে সেই ঘর থেকে বের হয়ে যায় কিছু জিনিস, আর বৃষ্টির পানির মধ্যেও ছলাৎ ছলাৎ করে কারোর দৌড় দেওয়ার শব্দ তিনি শুনতে পেলেন পরিষ্কার। কাশেম সাহেব সেখান থেকে বের হবার সময় খেয়াল করলেন তখনও সেই ঘরে আলো জ্বলছে কুপির। তিনি লাঠি দিয়ে তার চারপাশে বাড়ি মারতে মারতে সেই ঘরে উকি দিয়ে দেখলেন একজন মহিলা বসে আছে, সেখানে ঘোমটা দিয়ে বসা। তিনি দোয়া পড়তে যাবেন, সেই সময়ে সেই ঘোমটা দেওয়া মহিলা তার ঘোমটা সরিয়ে তার উপর লাফ দিয়ে পড়ে।
কুপির আলোতে তিনি দেখতে পেয়েছিলেন মহিলার মাথাটা পচা একটা মাথা, যেন চামড়া লেগে আছে মাথাটায়, শুধুমাত্র চামড়া। সেখান থেকে তিনি মুক্ত হয়ে ছুটে সরে যে দৌড় দিতে লাগলেন। কিছু দূর যেয়ে তিনি তার পেটে জ্বালা পোড়া অনুভব করতে লাগলেন। হাত দিয়েতেই তিনি ব্যথা টের পেলেন, মানে তার পেট কেটে গেছে। সেই সময় তার চারদিক থেকে শিয়ালের ডাক ভেসে আসতে লাগলো। যে ডাক শুনে তার পিলে চমকে গিয়েছিল। তিনি খুব কষ্টে নড়তে পারছিলেন, একদম চুপ হয়ে দোয়া পড়ছিলেন। সে সময় তিনি বুঝতে পারছিলেন আশপাশের গাছগুলো থেকেও কেউ তার দিকে তাকিয়ে আছে। অনেকগুলো চোখ যেন তাকে দেখছে, যেন তিনি কোনো অভুক্ত অদেখা জীবের শিকার। তিনি দুয়া দুরুদ পড়তে পড়তে ইশারা করে গোল একটা দাগ কেটে বসে পড়েন সেখানে। বৃষ্টির তোর কমতে শুরু করে, আর ধীরে ধীরে তিনি যেন চারপাশটা ভালো করে দেখতে পাচ্ছিলেন। তিনি দেখলেন মহাসড়কের পাশে নেই তিনি একটা মেঠো পথের মাঝে বসে আছেন। তার পিঠের দিকে বড় বড় গাছের বাগান, আর সামনের দিকে বড় একটা বিলের মতো কিছু। তুফানের পর যেভাবে বাতাস বয়ে যায় সেভাবে বাতাস বইছিল। তিনি এবার ভালো করে তাকিয়ে দেখতে পান যে একটা লাশের খাটিয়া রাখা তার থেকে বেশ কিছু দূরে, আর বামন আকৃতির কয়েকজন সেই লাঠির খাটিয়ার কাছে দাঁড়িয়ে তাকে ডাকছে। তিনি যে নিজেকে শান্ত করেন, কারণ তিনি জানতেন যে এই বন্ধনীতে তিনি আছেন সেখানে সেফ আছেন। তাই তিনি সূরা ইয়াসিন পড়তে শুরু করেন। পড়ার সময় দেখতে পেলেন পাশের বন থেকে কেউ বেরিয়ে এসেছে, যার চেহারা তিনি বুঝতে পারছিলেন না। তিনি আরো জোরে পড়ছিলেন তখন সেই সূরা। সেই অবয়ব তাকে ঝাড়ি দিয়ে বলেন, চুপ, একদম চুপ। এই কণ্ঠ শুনে তিনি হচ্চকিত হয়ে গেলেন। কিছুক্ষণ চুপ থেকে এবার তিনি দাঁড়িয়ে যান আর জোরে সূরা পড়তে শুরু করেন। তখন সেই অবয়ব হাসতে শুরু করে আর শিয়ালের মতো করে একটা শব্দ করে। কাশেম সাহেবের মনে ছিল ওই শব্দ করার পর একটা দুইটা করে অনেকগুলো শিয়ালের ডাক তিনি শুনতে পান, যেটা বনের দিক থেকে আসছিল। সে সময় তিনি কিছুটা ভীত হয়ে গেলেও নিজেকে টিকিয়ে রেখেছিলেন। একটা শব্দ পান বাচ্চাদের হাসির। সেদিকে তাকিয়েও দেখতে পান খাটিয়ার কাছে যাদের দেখেছেন তারা তার পেছনে বাচ্চাদের মতো হাসছে। তাদের মধ্য থেকে একজন এগিয়ে এসে একটা সাদা কাপড়ের মতো কিছু ছুঁড়ে দেয় কাশেম সাহেবের সামনে, আবারও হাসতে থাকেন। সেখান থেকে সরে যায় সে হাসতে হাসতে। সেই অবয়বটা যেন কাশেম সাহেবকে ঝাড়ি দিয়েছিল। সে হাতে একটা তালি দেবার সাথে সাথেই বাচ্চাদের হাসির শব্দ, শিয়ালের ডাক সব থেমে যায়। তিনি দেখতে পেলেন বনের ভেতর থেকে একজন লোক দৌড় দিয়ে বের হলো, তার পেছনে বেশ কয়েকটা শিয়াল। সেই লোকটা দৌড় দিয়ে এসে অন্ধকারের খাটিয়ার সাথে বাড়ি খেয়ে পড়ে যায়, আর শিয়ালগুলো এসে হামলে পড়ে সেই লোকটার উপর। এটা দেখে তিনি শক্ত হয়ে গেলেন, আর নিজের মনের অজান্তেই যেই সীমানায় তিনি অবস্থান করছিলেন তার বাইরে চলে আসেন। তার পেটে তখন যন্ত্রণা অনুভব করতে লাগলেন। হাত দিয়ে তিনি দেখেন তার পেট কেটে রক্ত ঝরছে, আর সেই সময় সেই অবয়বটা যেটা হাতে তালি দেওয়ার উপর সব শব্দ থেমে গিয়েছিল, পেছন থেকে এসে তার বুকের ছাতির নিচে আঘাত করে, যার জন্য তিনি ব্যথায় আর্তনাদ করে পড়ে যান। এতটা যন্ত্রণা করেছিল তার, যার দরুন তিনি প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলেন সেদিন। অস্পষ্টভাবে তার মনে ছিল তিনি কোনো কিছুর উপর শুয়ে আছেন, যেটা বামনদের কাঁধে ছিল। অনেক কিচিরমিচির শব্দ তিনি শুনতে পাচ্ছিলেন। পরে পরিবারের লোকজন যখন দেখলেন তিনি ফিরে আসেননি, তখন অনেক খুঁজে তারা তাকে পান রংপুরের এক এলাকায়, যেখানে তিনি পাগলের মতো আচরণ করছিলেন। তাকে উদ্ধার করে নিয়ে এসে ডাক্তার দেখানো হয়, আর পাশাপাশি ঝাড়ফুঁক করা হয়। ধীরে ধীরে তিনি সুস্থ হলেও কথা বলতেন না, এমনভাবে তাকাতেন যেন সেই তাকানোর দৃষ্টিতে মানুষ না মনে হবে একটা হিংস্র পশু কারো দিকে তাকিয়ে আছে। এদিকে তাদের বাসায় তারা রাতে বাচ্চাদের খিলখিল করে হাসির শব্দ পেতে লাগলেন। হুটহাট করে একটা বাচ্চা তাদের সামনে দিয়ে দৌড় দিয়ে কাশেম সাহেবের ঘরে ঢুকে যেত। পরে খুঁজলে আর পাওয়া যেত না। আর কাশেম সাহেব সারা দিন ঘুমাতেন, আর রাতে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখতেন অপলক দৃষ্টিতে। কাশেম সাহেবের সমস্যার সমাধান হচ্ছিল না, এমনকি তার শারীরিক আকার পরিবর্তন হচ্ছিল। তার মুখের ডান পাশটা শুকিয়ে যাচ্ছিল, আর তার হাঁটার ধরন বদলে দিয়েছিল একদম। একদিন রাতে কাশেম সাহেবের স্ত্রী নাকি ঘুম থেকে উঠে দেখতে পান তার স্বামী গুনগুন করে কি যেন গাইছে। তিনি 2-3 বার ডাক দিলেও সাড়া দেননি কাশেম সাহেব। তিনি উঠে যেয়ে তাকে ধরার পর দেখলেন যে কাশেম সাহেবের শরীর অনেক গরম। কিছু বলতে যাবেন, তখন পেছন থেকে কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সামনের দিকে। তিনি ফিরে তাকালে দেখতে পারেন কাশেম সাহেব দাঁড়িয়ে আছেন, নাক মুখ
তিনি এমনভাবে খিঁচতে লাগলেন যেন একটা মানুষ না, সে একজন জানোয়ার। তখনই কাশেম সাহেব তার স্ত্রী গলা চেপে ধরেন। সেই সময় আজান ভেসে আসলে কাশেম সাহেব ডিগবাজি খেয়ে কয়েক হাত দূরে শোকেসের উপর আছড়ে পড়েন নিজেই। কাশেম সাহেবের স্ত্রী ঘর থেকে বের হয়ে চিৎকার চেঁচামেচি করে ছেলেদের ডেকে নিয়ে আসেন, কিন্তু আশ্চর্যজনক কাশেম সাহেবের স্ত্রী দেখতে পান শোকেসের কিছুই হয়নি, আর কাশেম সাহেব ঘুমাচ্ছেন। এদিকে এই ঘটনার 2 দিন পর রাতে কাশেম সাহেব যেন ঘুম থেকে জেগে উঠলেন। ওনার কেন যেন মনে হলো তিনি মাত্রই ঘুম থেকে জেগে উঠেছেন। তার মনে হতে লাগলো তিনি এলেন কোথায়, কেননা তার তখন কেবল জ্ঞান হারানোর আগ মুহূর্তের কথা মনে আছে। তিনি উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে বুঝতে পারলেন যে তিনি তার নিজের বাড়িতেই আছেন। তিনি উঠে দাঁড়াবেন, সেই সময় রান্নাঘর থেকে গ্লাস নিচে পড়ে যাওয়ার ভেঙে যাওয়ার শব্দ আসে। আর রান্নাঘরে আগুন দাউ দাউ করে জ্বললে অন্ধকার যেভাবে বুঝতে পারা যায়, সেভাবে তিনি বুঝতে পারছিলেন যে রান্নাঘরে আগুন জ্বলছে। তার মনে ভয়ে উদ্রেক হয় এবং তিনি দ্রুতই সেখানে যান। রান্নাঘরে ঢুকেই তিনি দেখতে পান রান্নাঘরের চুলায় দাউ দাউ করে আগুন জ্বলছে, আর সেই আগুনের উপর 2 পায়ে ভর দিয়ে বসে আছেন তার স্ত্রী, যার চেহারা পুড়ে গেছে। 2 হাতে একটা শিশু বাচ্চাকে ক্ষুধার্ত জানোয়ারের মতো কামড়াচ্ছিল। এটা দেখে প্রচণ্ড সাহসী কাশেম সাহেব অবচেতনভাবেই একটা চর মেরে বসেন, আর তখনই সবকিছু ধূপ করে গায়েব হয়ে যায় চোখের সামনেই, যেন ব্ল্যাক হোল সব আলো গিলে ফেলেছে। কি হলো তিনি বুঝে ওঠার আগেই তিনি সেই গুনগুন করার শব্দ শুনতে পেলেন তার ঘর থেকে। তিনি তার ঘরে যে দেখতে পেলেন জানালার পাশে তিনি নিজেই হাঁটু ছড়িয়ে বসে আছেন, শরীরের কাপড়গুলো ছিঁড়ে গেছে, তার দিকে তাকিয়ে তার মতো দেখতে অবয়ব হাসছে। তিনি এতটুকু দেখতে পেয়েছিলেন যে তার মতো দেখতে অবয়বটা তার মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। তিনি এবার সেই অবয়বের দিকে তেড়ে যাওয়ার সময় হুট করেই পাশ থেকে তার স্ত্রী তার পেটে ধারালো কিছু ঢুকিয়ে দিয়ে এক পাশ থেকে আরেক পাশ অবধি কেটে দেয়। তার স্ত্রী সেই ভয়ানক রূপে খিলখিল করে হাসছিল। তিনি দেখতে পান তার শরীরের ভেতর থাকা অংশ বাইরে বের হয়ে যাচ্ছে। আজ দরুন তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তার জ্ঞান ফেরে হাসপাতালে, আর জ্ঞান ফেরার পর তিনি দেখতে পান যে তিনি পুলিশের পাহারায় আছেন। মূলত সেই রাতে ঘটনা কাশেম সাহেবের সাথে হয়েছে একরকম, আর ওনার পরিবারের সাথে ঘটেছিল আরেক রকম। রাতে গম গম শব্দে কাশেম সাহেবের স্ত্রী ঘুম ভেঙে যায়। তিনি উঠে দেখতে পারেন কাশেম সাহেব যেন বাতাসে ভেসে আছেন, অদৃশ্য কিছু যেন ওনাকে শূন্যে তুলে রেখেছে। তিনি ভয়ে মুখ দিয়ে শব্দ বের করতে পারছিলেন না গোঙানো ছাড়া। তিনি কাঁপতে কাঁপতে হারুন বলে তার বড় ছেলেকে ডাকতে যেয়ে দেখে হারুনের লাশ পড়ে আছে, হাত পা ছেঁড়া অবস্থায়। ঠিক তখনই তিনি শুনতে পান কাশেম সাহেবের ভারী গলায় বলছেন, কি দেখছিস? এটা বলেই ওনার গাল বরাবর বটি দিয়ে বলেন, এই যে তোদের রান্নার বটি, জানিস কত ধরনের রক্ত লেগেছে এটায়, আজ মানুষের রক্ত লাগলো। বলেই ওনাকে ধরতে যাবে, সেই সময় তিনি কোনোভাবে দৌড় দিয়ে দরজা খুলে বাইরে গিয়ে চিৎকার করতে শুরু করেন। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। প্রতিবেশীদের নিয়ে ঢোকার সময় তারা সবাই দেখতে পায় কাশেম সাহেব কাপড়বিহীন অবস্থায় হাত পা মিলিয়ে জানোয়ারের ভঙ্গিতে তাদের দেখছে। কোনো প্রতিবেশী যখন আলো ফেলেন তার দিকে তিনি লাফ দিয়ে উপরে চলে যান। এদিকে প্রতিবেশীরা ঘরে ঢুকে দেখতে পায় কোনো মানুষের লাশ নয়, সেটা ছিল একটা বড় কুকুরের মরা শরীর, যেন বাঘ বা সিংহ খুবলে খেয়েছে। আর সাথে সাথে তার ছেলেরাও সেখানে ছিল সহি সালামত। কাশেম সাহেবকে খুঁজতে বের হলে বেশ কয়েকজন তাকে পায় একটা আম গাছের নিচে মাটিতে দেবে রাখা অবস্থায়। সেখান থেকে উদ্ধার করা হয়। উদ্ধার করার সময় তার পেটের ভেতরে বটির কিছু অংশ ছিল। হাসপাতালে তিনি একদম স্বাভাবিক ছিলেন, আর কাশেম সাহেব জানতেন যে তার কারণে তার পরিবারের ক্ষতি হবে, তাই তিনি একা থাকার সিদ্ধান্ত নেয় এবং তিনি নিজেই ঠিক করেন যে কে কেন তার পিছিয়ে লেগেছে তা তিনি নিজেই খুঁজে বের করবেন এবং আল্লাহ যা কপালে রাখলেন তাই হবে। কিন্তু এরপর তিনি আর স্বাভাবিক অবস্থায় ফেরেননি, চলে যান, চালচলন যায় বদলে, শরীর ফুলে গেছে। তিনি তার এলাকার বাড়ির পাশে বেশ দূরে একটা ভাঙা বাড়িতে থাকতেন, বের হতেন না। আর রাতে সেখান থেকে অদ্ভুত শব্দ ভেসে আসতো। তার স্ত্রী, তার ছেলেরা এবং তার কাছে গেলে তিনি এমনভাবে তাকাতেন যার ফলে 1-2 মিনিটের মধ্যে বমি এবং তীব্র মাথা ব্যথা হতো তাদের। আর শয়তানি এক হাসি তার মুখে লেগেই থাকতো। এই কথাগুলো আমি যখন শুনছিলাম তখন আমার কাছে মনে হতে লাগলো যেভাবে ক্যামেরা ফোকাস অ্যাডজাস্ট হয় সেভাবে অ্যাডজাস্ট হচ্ছিল আমার চোখের দৃষ্টি। কথাগুলো শুনে আমি সেদিন চলে আসি।
ফিরতে ফিরতে রাত হয়ে যায় আমার। বাড়ি ফিরে আসার পর মন অনেক অস্থির লাগছিল। এমন লাগছিল যে মন যেন মহাপাপী আমি। কেন যেন খুব অশান্ত হয়ে পড়েছিলাম। নামাজে দাঁড়ালাম, ইবাদতে মন বসছিলই না। হঠাৎ করে আমি ঘুমিয়ে গেলাম। আমি কিন্তু ঘোরের মধ্যে ঢুকে যাই মাঝে মাঝে। সেদিন ঘোরের মধ্যে ঢুকিনি, আমি আসলেই ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পর কেন যেন নিজেকে হালকা লাগছিল। দেখলাম সকাল হয়ে দুপুর চলে এসেছে। আমি উঠে বসার সাথে সাথেই একটা কথা ভেসে আসলো। গেল এতগুলো বছরে তুমি রাতে এক পলক ঘুমাওনি? ঘুমালে কিভাবে? ঘাড় ঘুরে তাকিয়ে দেখি যেই কর্নারটা অন্ধকার, সেখানে রাখা চেয়ারে আমির সাহেব বসে আছেন। আমি বললাম, আমি জানি না। বলতে বলতে আমি আবারও ঘুম পেয়ে বসে যাই এবং আমি কয়েক সেকেন্ডে আবার ঘুমিয়ে যাই। এবার আমি স্বপ্নে দেখতে পাই যে আমি বড় হয়ে গিয়েছি আর সেই ফুল বাগানে আমি হাঁটছি। আমার পাশে কেউ হাঁটছে, আমার কাঁধে হাত রেখে। সেই হাত, সেইভাবেই রুমাল বাঁধা সেই হাতে। আর এবার ধাক্কায় আমার ঘুম ভেঙে যায়। এই, তুমি কি দেখেছিলে? আমি বলি, রুমাল আঙ্কেল। উনি বলেন, রুমাল আঙ্কেলকে? আমি বলি, আমি আগে ছোটবেলায় দেখতাম, এরপর অনেকদিন দেখিনি, বড় হওয়ার পর থেকে ইদানিং দেখছি। উনি জিজ্ঞেস করেন, কতদিন ধরে দেখছো? আমি বলি, অনেক দিন, ডলিদের বাসা থেকে আসার পর, ওই সময় থেকে। উনি আমাকে বলেন, কই আমাকে তো বলনি। আমি বলি, সমস্যা নাই তো, ছোটবেলার স্বপ্ন। এটা বলে আমি উঠে যাব, তখন তিনি আমার হাত চেপে ধরেন। উনি আমাকে বলেন, তোমাদের মধ্যে কথা হয় কেন? কখনো তোমাদের মধ্যে কি কোনো কথা হয়? আমি ব্যাপারটা এড়িয়ে যেয়ে বলি, না না, আমি তো সেই একই স্বপ্ন দেখি যার হাত ধরে বাগানে হাঁটছি। উনি আমার হাত ধরে ওনার মতো করে কিছু দেখার চেষ্টা করেন। এরপর উনি সেখান থেকে চলে যাবেন। সেই মুহূর্তে আমি বলি, কাশেম সাহেবের সমস্যাটা কি জানেন? উনি উত্তর না দিয়ে চলে যান। আমি ভেবে নেই যে উনি শুধু শুধু ভাবছেন হয়তো আমার কোনো সমস্যা আছে মনে হয়। সেদিন বিকেলে আরেকটা কাজ আসে আমার কাছে। একজনকে জাদু করা হয়েছে, আর রাতের বেলা নাকি শব্দ আসে নুপুরের। নর্মালি সব শুনে ফিরে আসছিলাম বাসার দিকে। আমি রেল লাইন দিয়ে হাঁটছিলাম, একটা তাল গাছ ছিল সেখানে, আর এখন আর নেই। পাশ দিয়ে যাওয়ার সময় তাল পাতা বাতাসে নড়লে যেমন শব্দ হয়, আমি সেমন শব্দ শুনতে পাই। আমি তাকিয়ে দেখতে পারি টিকটিকি যেভাবে নুয়ে নুয়ে উপর থেকে বেয়ে বেয়ে নিচে নেমে আসে, সেভাবে একজন নিচে নেমে আসছে, যার শরীরটায় কোনো চামড়া নাই। এটা দেখার পর আমার খারাপ লাগতে শুরু করে, আর আমি সেখান থেকে দ্রুত হটে যাই। বুক ধরপড় করছিল। ভয়ের জন্য না, আসলে যা দেখলাম তা দেখবো ভাবিনি। আমি দ্রুতই সরে যেয়ে গাড়িতে উঠে বসি। চিন্তা করছিলাম এমনটা কেন হলো। আসলে সেই সময় আমার সাথে অনেক কিছু হচ্ছিল যা আমি আমির সাহেবকে বলিনি। আমি কাউকে কিছু বলতে এমনিতেও বলি না, আর ভেবে নিয়েছিলাম যে আমল করছি সেই জন্যই হয়তো আমার দেখাশোনার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। সেদিন রাতে আমির সাহেব আমাকে বলেন যে কাশেম সাহেবের উপর এমন একজনের প্রভাব আছে যারা মূলত অগ্নি উপাসক। লোকালয়ে কোনো কেন এলো তা আমরা বলতে পারবো না, কিন্তু এমন কিছু তো হয়েছে যার কারণে সেই লোক এই লোকের ক্ষতি করছে এইভাবে সেই লোকটার দ্বারা কারোর বড় ক্ষতি করার চেষ্টায় আছে, বিশেষ করে কোনো শিশুর। একে থামাতে হবে, না হলে এই বদমাইশ কারো ক্ষতি করে ফেলতে পারে। কিন্তু কথা এটা না, কথা হলো তুমি কি লুকাচ্ছ আমাদের কাছে? আমি বলি, না তো, কিছু না তো। আমি শুধু কিভাবে যেন জেনে যাই কোথায় কি আছে। আমার কাছে এই ফ্যাসাদগুলো একদম সহজ লাগে ঠিক করতে। যেমন দরজা লাগালেই ঠান্ডা বাতাস আর ঘরের মধ্যে ঢোকে না, তেমন আমি কিভাবে যেন এমনিতেই বুঝতে পারি কি করা লাগবে। এজন্যই তো আমি আপনাকে তেমন কিছু বলি না। উনি বলেন, দেখো, আমার মনে হয় কোনো সমস্যায় আছো। তোমার জানা কথা না জাহিদ, আমরা জানি তোমার লিমিট কেমন। তোমার কাছে অদৃশ্য আর আমার কাছে দৃশ্যমান এক শক্তির অবস্থান আমরা নিজেরাই টের পাই তোমার চারপাশে মাঝে মাঝে। তোমার কি ওর সাথে দেখা হয়? আমি ওনাকে বলি, না, আমার ওর সাথে আল্লাহর কসম দেখা হয় না। উনি আমার কাছে এসে আমার ঘাড়ে হাত রেখে বলেন, সাবধান, এক অজানা ভুলের খেসারত দিয়েছ অনেক আগে, আমাদের কাছে কিছু লুকাবে না। আমরা এতটুকু বলতে পারি, তোমার সামনে কঠিন মুসিবত আসবে, আর হয়তো এটা তোমার পাওনা। আমি বলি, কেন, কিসের জন্য, কি করলাম আমি? উনি দাঁড়িয়ে আমাকে বলেন, আয়নায় যে তাকাও তো, অহংকারী হয়ে গেছো। এমন ভাব নিয়ে চলো যেন তুমিই সব পারো। মানুষের সাথে কিভাবে কথা বলো, কাজ হয়ে যাবে, এমন কথা কোনো আত্মবিশ্বাস পেয়ে বলো তুমি এটা আমি জানি না। তো আমি বলি,
যে জানি না, আমি বুঝে যাই এটা হয়ে যাবে, আমি পারবো, কিন্তু আমি জানি না কিভাবে কি। উনি বলেন ঠিক আছে, ভালো কথা। আমি বলি কাশেম সাহেবের ব্যাপারে কি করবেন? উনি হুট করেই বলেন আমরা কাজ করব না ওনার। আমি বলি কেন? উনি বলেন এখানে কাজ করার মতো কিছুই নেই, দেরি হয়ে গেছে অনেক, করার মতো কিছুই নেই। আমি ওনাকে বলি যে আমি তো বলেছি কাজ হয়ে যাবে। উনি আমাকে বলেন তুমি কিভাবে জানলে কাজ হয়ে যাবে? মূর্খের মতো কথা, তোমার ধারণাও নেই যে কত দেরি হয়ে গেছে। কদিন অপেক্ষা করো, জেনে যাবে এই লোক মারা গেছে। আমি জেদ দেখে বলি আমার মান সম্মান যাবে তো, আমি তো কথা দিয়েছি। উনি বলেন সব সময় সব সম্ভব হয় না জাহিদ, আমরা পারবো না বলে তিনি চলে যান। প্রচন্ডভাবে বিরক্ত হয়ে গেলাম। রাতে ভাবছিলেন কি করব, কারণ আমি এখনো আত্মসম্মানকে প্রাধান্য দেই সবার আগে। নিজের উপর তো অহংকার তখন ছিলই, আর আমির সাহেবের সামনে নিজেকে প্রমাণ করার জন্যই হোক বা অহংকারের খাতিরই হোক, আমি নিজেই ঠিক করি যা করার আমি করব। তাই ওনাকে না বলে পরের দিন আমি চলে যাই কাশেমের বাড়ি। আর বিকেলের দিকে সেই ভাঙা বাড়িটা চেনার জন্য কাশেম সাহেবের বড় ছেলের সাথে আমি চলে যাই। বেশ কাছ থেকেই দেখে ফিরে আসার সময় পেছন থেকে হাততালির শব্দ পাই। ঘুরে তাকিয়ে দেখতে পাই উনি রোলিংয়ের উপর দাঁড়িয়ে আছেন, ছেঁড়া কাপড় চোপড়ে, মুখটা হা করে আমার দিকে তাকিয়ে ভয়ানকভাবে তাকিয়ে রইলেই চেহারায় হাসির ছাপ রেখে। আমি সেখান থেকে চলে আসি। মাগরিবের পর আমি সেখানে যাই পানি পড়া নিয়ে আর একটা বড় লাঠি নিয়ে। তো এলাকাটা কেন জানি নিঝুম ছিল, আর হুট করেই হালকা বাতাসের সাথে ঝিরঝির বৃষ্টি পড়তে লাগলো। এক ফোঁটা ভয় লাগেনি, বরং আত্মবিশ্বাস ছিল আমার ভেতরে। এই তো ঢুকবো, দেখবো কোথাকার কোন ভূতে এখানে এলো। এই ভাগাবো, না হয় যা যা শিখছি তা করে এই লোককে সাথে নিয়েই বের হব। আমি খানিক এগুনোর পর বাউন্ডারির ভেতর ঢোকার সময় ঘরের ভেতর থেকে ন্যাকা এবং ভারী দুই কণ্ঠ মেশানো কণ্ঠে আমাকে বলতে লাগলো, এত সাহস, বেঁচে যেতে পারবি না। বলতে বলতেই একটা ইট সেই ঘর থেকে ছুঁড়ে মারে আমার ডান দিকে কেউ। আমি ভেতরের দিকে তাকিয়ে দেখতে পারি ঘরে হারিকেন জ্বলছে। প্রচন্ড অবাক হলাম, হারিকেন কেন জ্বলছে? তখন আমরা চারপাশ থেকে বাচ্চাদের খিলখিল হাসি, মহিলার কান্নার শব্দ, কখনো শয়তানের মতো ভারী কণ্ঠে হাসির শব্দ ভেসে আসছিল। আমি ঘরের ভেতরে জিদ দেখে ঢুকে যাই। এক পা দিয়ে মাটিতে সজোরে দুইবার বাড়ি দিয়ে শব্দ করে বলি, আমার সামনে আসো। এত কিছু না করে তখন আমার ঘাড়ের পেছনে কে জানি ফিস ফিস করে বলল, এই যে আমি। এই যে আমি পেছনে তাকিয়ে দেখলাম কেউ নাই, কিন্তু তখনই যেদিক থেকে মাত্র আমি উল্টা ঘুরে দেখলাম সেদিকেই ধপ করে একটা শব্দ হলো। পেছনে তাকানোর পর যে কারোর রুহ চমকে যাবে আমার উঠেছিল। আমার চেয়ে এক হাত উঁচুতে দাঁড়িয়ে আছেন একজন লোক, যার চেহারা মানুষের মতো না, বর্ণনা দেবার মতো, শুধু এতটুকুই চোখের কোটরটা জ্বলজ্বল করছে, মুখে কোনো ঠোঁট নাই, হাত পা কালো লোমশ। আমাকে দুই হাত দিয়ে ধরে দেয়ালের দিকে ছুঁড়ে মারল। কি হলো বুঝার আগেই আমি আমার মাথা আর শরীরের ডান পাশে ব্যথা অনুভব করতে লাগলাম তীব্রভাবে। কোনোভাবে তাড়াতাড়ি উঠে বের হই ঘর থেকে, কিন্তু বাউন্ডারির উপর দেখতে পাই দাঁড়িয়ে আছে সেই লোকটা। বলে উঠল, পালাবি কোথায় অবুঝ বাচ্চা? আমি সব কিছু দেখি। আমি অন্যদিকের বাউন্ডারির দিকে দৌড় দিতে গেলে সেখান থেকে সেই লোক হাত পা দিয়ে লাফাতে লাফাতে চলে আসে সেদিকে, যা দেখে আমার অজান্তেই আমি দাঁড়িয়ে যে দোয়া পড়তে শুরু করে ধুলা ছুঁড়ে মারি মাটি থেকে হাতড়ে নিয়ে। তখনই সে লাফ দিয়ে এসে আমার মাথা ধরে দেয়ালে ঠেসে ধরে। আরে বাচ্চা, তুই কিভাবে আমাদের বিরুদ্ধে এলি? বলেই একটা শ্বাস নিয়ে বলে, আরে তোর শরীর থেকে তো আমাদেরই গন্ধ আসে। এটা বলেই সে আবারও আমাকে ছুঁড়ে ফেলে দেয়। আমি কানে শুনতে পাই, বুঝতে পেরেছি ভালো হবার শখ জেগেছে। আরে তুই তো নিজেকে পুরুষ প্রমাণ করার চেষ্টা করছিস, যেন বাবার ছেলে বাবাকে প্রমাণ করে দিবে যে সে নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। আমি তোকে আমার শিষ্য বানাবো। ভালো লেগেছে তোকে আমাকে। কি বলিস? টাকা পয়সা, মেয়ে মানুষ, গাড়ি বাড়ি সব পাবি। ততক্ষণে আমি আবার ধুলা হাতে নিয়ে দোয়া পড়তে যাব, তখনই আমার হাত ধরে ফেলে আর আমার বুকের বাম পাশের ছাতির নিচে এমনভাবে চেপে ধরে, যার কারণে ভয়ানক ব্যথা আমি অনুভব করি। যেই যন্ত্রণা আমি আজও ভুলিনি। আমি শুনতে পেয়েছিলাম কানে সেই লোককে বলতে, তোদের রক্ত ব্যথা আমাকে আনন্দ দেয় খুব। এরপর আমি শুধু একটা বিকট শব্দ শুনতে পাই আমার কানে, মাথায়, পেটে, পিঠে প্রচন্ড ব্যথা, চোখে বালি। আমার খেয়াল ছিল আমাকে আমির সাহেব টেনে সরাচ্ছেন,
কারণ আমি তাকে অনুভব করতে পারি চোখ বন্ধ অবস্থায়ও। আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান, ময়মনসিংহ জেলা থেকে লিখছি। ব্যক্তিগত কিছু কারণে নিজের নির্দিষ্ট এলাকার নাম প্রকাশ করতে পারছি না। আজ যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরছি সেটি ঘটেছে মাত্র 2 দিন আগে। এখন পর্যন্ত এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। অনেকেই হয়তো এটাকে কাকতালীয় বলবেন, কেউ হয়তো বিশ্বাস করবেন না, আবার কেউ হয়তো এটাকে তেমন ভয়ের কিছু বলেও মনে করবেন না। কিন্তু সত্যি বলতে, যার সাথে এমনটা ঘটে কেবল সেই বোঝে ভয়ের প্রকৃত রূপ কি। সেদিন রাতটা ছিল অন্য সব দিনের মতোই স্বাভাবিক। বন্ধুদের সাথে আড্ডা শেষে বাড়ির পথে রওনা দিয়েছিলাম। সময় তখন আনুমানিক রাত 10টা কিংবা তার একটু বেশি। আমাদের বাড়ির অবস্থান একটু নিরিবিলি জায়গায়, নতুন বাড়ি নিরিবিলি জায়গায় নতুন বাড়ি আমরা করেছিলাম। মূল সড়ক থেকে একটা সরু রাস্তা নেমে গেছে, তার পাশেই বিশাল একটা বিল। সেই বিলের ধারে আঁকাবাঁকা একটি পথ ধরে প্রায় 400-500 গজ ভিতরে আমাদের বাড়ি। আশেপাশে আরো ছিল মোট 2টা বাড়ি। পুরো এলাকাটাই বেশ নির্জন। সেদিনও প্রতিদিনের মতোই সেই পথেই হাঁটছিলাম, কিন্তু অদ্ভুতভাবে সেদিনের রাতটা শুরু থেকেই যেন একটু অন্যরকম লাগছিল। চারপাশে অস্বাভাবিক নীরবতা, এমন এক নীরবতা যেখানে নিজের শ্বাসের শব্দটাও কানের কাছে নিজের কাছে বিরক্তকর ভাবে ধরা পড়তেছে। যখন আমাদের বসত ভিটার কাছাকাছি পৌঁছালাম, ঠিক তখনই চোখে পড়ল আম গাছটার উপর কিছু একটা নড়ছে। প্রথমে স্পষ্ট বোঝা যাচ্ছিল না, কিন্তু একটু খেয়াল করতেই মনে হলো যেন কেউ একজন ধীরে ধীরে গাছ বেয়ে বেয়ে নিচে নামছে। মাথায় তখন স্বাভাবিক যুক্তি কাজ করছিল। ভাবলাম হয়তো কেউ আম পাড়তে এসেছে কিংবা চুরি করতে এসেছে। আমি গলাটা একটু শক্ত করে বললাম, এই কে ওখানে? কিন্তু আমার কথা শেষ হওয়ার আগেই আচমকা একটা শব্দ, কাঠ ভাঙার একটা শব্দ, সেই তীব্র শব্দটা কানে আমার বিঁধে যাওয়ার মতো শব্দ। এরপর একটা কাঁচা আমের ডালে সজোরে কাঁচা আমের ডাল সজোরে মাটিতে আছড়ে পড়ল। এই শব্দটা হঠাৎই তো আসলো ওটা, এবং এটা অনেক জোরে হলো যে বুকের ভিতরটা ধক করে উঠল। আশেপাশে একটুও বাতাস ছিল না, গাছের অন্য কোনো পাতাও নড়ছিল না, অথচ সেই ডালটা যেন কেউ ইচ্ছা করে ভেঙে ফেললো নিচে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে গেলাম। ঠিক সেই মুহূর্তে বুঝতে পারলাম আমার শরীর আর আমার কথা শুনছে না। পা দুটো মাটিতে এমন ভাবে আটকে গেছে যেন শিকড় জাগিয়েছে, শিকড় গজিয়েছে পায়ের। হাত তুলতে চাইলাম, কিন্তু আমি হাত তুলতে পারলাম না। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। চিৎকার করতে চাইলাম, কিন্তু আমি শব্দ বের হলো না। বুকের ভিতর হৃৎপিণ্ডটা এমন ভাবে ধুকপুক 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 করছিল, মনে হচ্ছিল সেটা যেন বাইরে বের হয়ে আসবে। ধীরে ধীরে আবার চোখ তুললাম গাছের দিকে। এবার আর কোনো সন্দেহ রইল না, সত্যিই কেউ একজন নামছে গাছ থেকে। তার নড়াচড়া ছিল অস্বাভাবিক ধীর, যেন প্রতিটা মুহূর্তে ইচ্ছা করে লম্বা করা হচ্ছে। গাছের গায়ে হাত রেখে সে আস্তে আস্তে নামছিল, কিন্তু তার শরীরের ভঙ্গি ছিল অদ্ভুতভাবে কুঁচকে থাকার মতো। নিচে নামার পরও সে
একবারও আমার দিকে তাকালো না, যেন আমি তার অস্তিত্বের মধ্যেই নেই। তারপর নিঃশব্দে গাছের পাশে ঝোপঝাড়ের ভিতর ঢুকে গেল সেই মানুষটি। ঠিক তখনই পাশের বাড়ির কুকুরটা এমন ভাবে চিৎকার করে উঠল, সেই ডাকটা ছিল সাধারণ ঘেউ ঘেউ না, ওটা ছিল আতঙ্কে ভরা ঘেউ ঘেউ। যেন সে এমন কিছু দেখেছে বা এমন বস্তু দেখেছে যা মানুষ দেখতে পাচ্ছে না। তার ডাক ক্রমশ তীব্র হচ্ছিল, আর সেই পুরো শব্দ পরিবেশটাকে আরো ভারী করে তুলছিল। মনে হচ্ছিল অন্ধকারটা যেন চারদিক থেকে আমাকে চেপে ধরেছে। আমি তখনও দাঁড়িয়ে, কিন্তু আর নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই আমার। সময় যখন থেমে গেছে, চারপাশটা সবকিছু স্থির, শুধু আমার বুকের ভিতরের শব্দ আর কুকুরের চিৎকার। হঠাৎ মনে হলো আমার ঠিক পিছনে কেউ দাঁড়িয়ে আছে। ঠান্ডা এক অনুভূতি ধীরে ধীরে আমার ঘাড় বেয়ে নামছিল, কিন্তু পিছনে তাকানোর সাহস বা শক্তি আমার কোনোটাই ছিল না। তারপর সবকিছু ধীরে ধীরে অন্ধকার হয়ে গেল। যখন চোখ খুললাম, তখন চারপাশে হালকা আলো। ফজরের আজান শেষ হয়েছে কিছুক্ষণ আগে। কিছুক্ষণ বুঝতেই পারছিলাম না আমি কোথায় আছি। তারপর আমি ধীরে ধীরে অনুভব করলাম আমি মাটিতে শুয়ে আছি, ঠিক সেই আম গাছটার নিচে। শরীর ঠান্ডা, কাপড় ভিজা। বুঝলাম রাতে বৃষ্টি হয়েছে। কাদামাটির গন্ধ, ভেজা পাতার গন্ধ, সব মিলিয়ে এক অদ্ভুত স্যাঁতস্যাঁতে অনুভূতি। হাত বাড়িয়ে পকেটে হাত দিলাম। মোবাইলটা ঠিকই আছে, ম্যানে ব্যাগের ভিতরে থাকা পুরোপুরি নষ্ট হয়নি। কাপা হাত, সময় দেখলাম 5:45। এতটা সময় আমি এখানেই পড়েছিলাম, অথচ আমার কিছুই মনে নেই। উঠে বসতেই আমি বুঝলাম শরীরের প্রতিটা জায়গায় ব্যথা, যেন কেউ আমাকে বারবার আছাড় মেরেছে। পিঠে হাত দিতেই তীব্র জ্বালা অনুভব করলাম। দাঁড়াতে গিয়ে মনে হলো দুই পা আমার না, এই দুই পা মনে হয় অন্য কারো। ধীরে ধীরে হাঁটা শুরু করলাম। চারপাশে তখনও হালকা কুয়াশা, ভেজা মাটিতে পায়ের শব্দ আর অস্বাভাবিক স্পষ্ট শোনা যাচ্ছিল। প্রতিটা পদক্ষেপে মনে হচ্ছিল কেউ আমার পিছনে হাঁটছে। একবার পিছনে তাকাতে গিয়ে আমি থেমে গেলাম। অজানা একটা ভয় আমাকে থামিয়ে দিল। মাথার ভেতর তখন একটাই প্রশ্ন ঘুরছিল, আমি নিজের পরিবারে কেউ কি এই পথ দিয়ে যায়নি, নাকি কেউ আমাকে দেখেনি, নাকি আমার কাছে কেউ আসার সাহসটুকু পায়নি। বাড়িতে পৌঁছানোর পর সবকিছু আরো বেশি অস্বাভাবিক লাগলো। সবাই জেগেছিল, যেন তারা জানতো কিছু একটা হয়েছে। আমাকে দেখতে তারা কান্নায় ভেঙে পড়ল। তাদের চোখের ভয়টা ছিল সত্যিকারের, এটা কোনো অভিনয় নয়। সবকিছু বলার পর ওয়াশরুমে গিয়ে আমি গেঞ্জিটা খুললাম। তখন বুকের ভিতর হিম হয়ে গেল আমার। বুক, পিঠ আর হাত, পুরো শরীরেই যেন কালচে দাগ, যেন শক্ত শক্ত করে চেপে ধরেছিল কেউ আমাকে। আর সেই দাগগুলো মাঝে লম্বা লম্বা আঁচড়, একেবারে তাজা লালচে, ঠিক যেমন ধারালো নখ দিয়ে কেউ খামচে দিলে হয়। সেই দাগগুলো শুধু শরীরেই ছিল না, যেন ওই দাগগুলো আমার মনে গেঁথে গেছে। এখনো জ্বর নিয়ে শুয়ে আছি, কিন্তু ঘুম আসে না আমার। চোখ বন্ধ করলে সেই বট গাছ, সেই গাছটা আমের গাছ, সেই নামতে থাকা অবয়ব আর সেই দৃশ্য উপস্থিতি সবকিছু আবার সামনে ভেসে ওঠে। আমি জানি না সেদিন রাতে আমি ঠিক কি দেখেছিলাম, মানুষ ছিল নাকি অন্য কিছু, কিন্তু
একটা জিনিস আমি নিশ্চিতভাবে বলতে পারি, সেদিন রাতে আমি একা ছিলাম না, আর সেই কিছু এখনো হয়তো আমাকে জানে, আমাকে দেখছে। খুবই চমৎকার একটি ঘটনা পাঠিয়েছেন ভাইয়া। আমি সত্যি আপনার ঘটনা পড়তে পড়তে আমি আপনার ঘটনার ভিতর ঢুকে গিয়েছিলাম। যাই হোক, এবার আমরা সরাসরি বাবু ভাইয়ের কাছে যাব। তিনি চমৎকার একটি ঘটনা শেয়ার করেছেন, গ্রামের ঘটনা। চলুন চলে যাই তার ঘটনায়। এটা 80-র দশকের ঘটনা। তখনও ফাইয়াজের জন্ম হয়নি। ফাইয়াজের মামারা তখন টিনেজ বয়স। তো যাই হোক, ফাইয়াজ তার মামাদের কাছ থেকে ঘটনাটা শুনেছেন। তো আমি সেই ঘটনাটাই আপনাদের কাছে শেয়ার করব। যেখানটায় ফাইয়াজদের বসবাস, মানে এখন সেটা বেশ আধুনিক হয়ে গেছে, একেবারে খুব সুন্দর রাস্তাঘাট হয়ে গেছে, বড় বড় বিল্ডিং সেখানে। কিন্তু একটা সময় সেই জায়গাটা ছিল একেবারেই অন্ধকার একটা জায়গা, উঁচু উঁচু গাছ ছিল এবং মানে শহর থেকে মনে হতো যে বেশ দূরত্ব সেখানে। এমনকি ফায়াজদের যে এলাকাটা, সেখানে রাতের বেলা বিজলি বাতিও সেরকম ছিল না। মানে মূল রাস্তা থেকে নামলে এই জায়গাটা কোনো মতে একটা মানে পুরনো আমলের রাস্তা ছিল, সেখান দিয়ে গেলে দেখা যেত পাশে উঁচু উঁচু গাছ এবং একদম সোজা চলে গেছে। আর এদিক দিয়ে গেলে একেবারেই মোটামুটি বেশ মানে মানে মনে হতো যে একেবারে জংলা এলাকা, মানে জঙ্গল হয়ে গেছে ওই জায়গাটা, এরকম। আর ফায়াজদের যে বাসা বাড়ি ছিল, তাদের যে পুরনো বসত বাড়ি সেটা ছিল, সেটা হচ্ছে এখান দিয়ে গেলেই সোজা যেতে থাকলে ওই মেন রোড থেকে ঢুকলে এখানে এই ছোট রাস্তা দিয়ে গাছগাছালির মধ্যে দিয়ে গেলে হাতের ডান দিকে বেশ কিছু ঘর ছিল, মানে বাড়ি ছিল ওখানে। সেই বাড়িগুলো ছিল একতলা বাড়ি এবং টিনের ছাদ, দেয়াল করা, মানে টিনশের একতলা বাড়ি আর কি। আর এই বাড়িগুলোর সামনে একটা পানির ট্যাঙ্ক ছিল। ট্যাঙ্কটা বেশি উঁচু না, ট্যাঙ্কটা 8-9 ফিট উঁচু একটা ট্যাঙ্ক, কিন্তু সিমেন্টের তৈরি। তো সেই আমলে আসলে জিনিসপত্রগুলো অন্যভাবে তৈরি হতো। সিমেন্টের তৈরি একটা ট্যাঙ্ক 8-9 ফিট উঁচাতে। আর সেটা ফাইয়াজ ছোটবেলাও দেখছে। ওইটা পরবর্তীতে যখন নাকি ওই অংশটা ভেঙে ফেলে, ওই জায়গাটা, তখন ওগুলো সব ভেঙে ফেলে আর কি। যাই হোক, তো সেখানে তাদের যে মূল যেখানে বাড়িগুলা একতলা, সেখানে ঢোকার জন্য চিকন একটা রাস্তা ছিল। তো ওই রাস্তা দিয়ে ঢুকে যেত মানুষ যারা এই এলাকায় আসতো। আর আশেপাশে কিন্তু এই যে কতগুলা বাড়ি ছাড়া এইখানে আর কোনো বসতি ছিল না। এখান দিয়ে সোজা চলে গেলে একটা রাস্তা ঘুরে গিয়ে আবার মেন রোডে উঠছিল, কিন্তু ওই ঘোরা রাস্তাটার মধ্যে অনেক গাছগাছালি ছিল। তো যাই হোক, এই ছিল ওখানকার অবস্থা। আর রাতের বেলা, রাত যখন 8টা বেজে যেত, একদম নিশুতি হয়ে যেত ওইখানে। 8টা, 8:30টার পরে মানুষজন চলাফেরাই করতো না রাস্তায়, মানুষ ভয় পেত, এরকম একটা অবস্থা। তো তাদের এলাকার কাছেই, মানে তাদের এলাকার কাছেই তাদের যে ঘর বাড়িগুলোর একদম শেষের দিকে যে বাসাটা, সেইটাতে একটা মেসের মতো ছিল। তো সেই মেসের মধ্যে কয়েকজন মানুষ থাকতো। এর মাঝে একজন লোক থাকতো, সে একজন পেশায় একজন মানে প্লাম্বার, মানে বা স্যানিটারি মিস্ত্রি যাকে বলা হয়। তো তার নাম ছিল হাসান। তো সে সেখানে থাকতো। এই হাসানকে ঘিরেই ঘটনাটা শুরু হয়। হাসান দিনের বেলা একটা দোকানে গিয়ে বসতো। সেই দোকানে স্যানিটারির দোকান, একটা মার্কেটে, এবং এখান থেকে বেশ দূরে। হাসান একটা বাইসাইকেল ছিল, সেই বাইসাইকেলে করে চলে যেত কাজে, এবং সেখানে গিয়ে ওই দোকানে থাকতো। এবং সেখান থেকে যাদের যা দরকার, মানুষের কাজের প্রয়োজন হলে সেই দোকানের মালিক তাকে পাঠাইতো সেখানে। এছাড়াও সে নিজেও পরিচিত মানুষের কাজ টাজ করে দিত। তো হাসানের এরকমই কাজ চলতো। এবং রাতের বেলা বেশ রাত যখন নাকি 10টার মতো বাজতো, তখন সে ব্যাক করতো সেই দোকান থেকে। তো যে এলাকার ভেতর দিয়ে সে আসতো, সেই এলাকা বেশ মানে জাগ্রত থাকতো, কারণ শহরের মোটামুটি ব্যস্ত একটা এলাকা। তো তারপরে সে আস্তে আস্তে যখন নাকি নীরব জায়গায় ঢুকতো 10টার সময়, একদম নিশুতি জায়গায়, হাসানই মনে হয় শেষ ব্যক্তি যে নাকি এখানে রাতের বেলা এসে ঢুকতো আর কি। তো একদিন বেশ ঝড় বৃষ্টি হচ্ছে, মানে ঝড় বৃষ্টি মানে বেশ ঝড় বৃষ্টি, সারাদিনই ঝড় বৃষ্টি হয়েছে। এবং মানে মোটামুটি অনেক অঞ্চল পানির তলে চলে গেছে। যদিও তখন ডুবতো কম, কারণ তখন খালবিল বেশি ছিল, পানি চলে যেত। তারপরও বেশ পানি উঠে গেছে, হাঁটু পানি উঠে গেছে। হাসান তার দোকান থেকে বেরোইছে রাতের বেলা, দেখতেছে পুরো অঞ্চলে ইলেকট্রিসিটি নাই, মানে অন্ধকারে ডুবে গেছে। মার্কেট এলাকার মধ্যে মানে যেসব দোকান একটু খোলা আছে, সেসব জায়গায় মোমবাতি জ্বালা রাখছে, কারণ তখন এরকম চার্জ লাইট সিস্টেম ওরকম ছিল না। তো মোমবাতি জ্বালানো। তা হাসান বেরোয়, তাদের দোকানটা বন্ধ হলো তাদের, এবং হাসান তার ওই ব্যাগ নিয়ে সাইকেলে চাপায়
বেরোলো, তখন চিটি চিটি বৃষ্টি পড়তেছে, মানে ছিটছিট ছিটছিট বৃষ্টি পড়তেছে। তো হাসান বুঝলো যে তাকে বাসায় যেতে যেতে ভিজে যেতে হবে, এটা মাথায় নিয়েই সে রওনা দিল। তো সাইকেল চালা যাচ্ছে মূল সড়ক ধরে, মেইন রোড ধরে আর কি, তখন মেইন রোড ধরে যাচ্ছে। এই মেইন রোডটাও একটা পর্যায়ে যখন তার দোকানের যেই মার্কেটের অংশটা তারপরে আসলে বেশ হয়ে যায়, নির্জন হয়ে যায়। তো নির্জন অংশ দিয়ে সাইকেল চালা যাচ্ছে এবং হাসান অনেক এখানকার শুনতো যে এই জায়গায় মানুষকে মানে অপরাধ হয়, ডাকাতি হয় ইত্যাদি ইত্যাদি। তো একটু মানে চিন্তা করতো। কিন্তু রাতের বেলা আজকে যেহেতু একই সাথে কারেন্ট নাই, আবার ঝড় বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা বাতাস, তার বেশ ভালোই লাগতেছে। সে চিন্তা করে যে যদি কোনো অপরাধ না থাকতো তাহলে আমি সারা রাত সাইকেল চালাইতাম। এই চিন্তা করতে করতে আসতেছে সে। অন্ধকারে সাইকেল চালাইতে একটু সমস্যা হচ্ছে, কারণ রাস্তায় তো নর্মালি নিয়ন বাতি থাকে, এখন নিয়ন বাতিও নাই, বেশ অন্ধকার। এর মাঝে গাড়ি ঘোড়া খুব একটা সে দেখলো না, এমনকি বাসও তখন চলাচল বন্ধ হয়ে গেছে, প্রায় তার যখন 10:30টার মতো বাজে। এই সময় কিন্তু বাস থাকে, এখন দেখতেছে রাস্তায় বাসও নাই। আজকে রিক্সাও সে 2-1টা চোখে পড়ছে, তার খুব বেশি রিক্সাও চোখে পড়তেছে না। তো অন্ধকার, আলো আধারিতে চোখে পড়তেছে আকাশের যে একটা মেঘের আলো, সেটাতে যতটুকু দেখতে পাচ্ছে সে। এরকম দেখতে দেখতে মেন রোডে সে উঠে গেল, মানে যেই রোড মেন রোডটা তার বাসার কাছে আসে, এখানে টার্ন নিয়ে সেটাতে ঢুকলো। এইখানেও কোনো বাতি নেই। তো একটা জায়গা ছিল উঁচা, তো সেখান থেকে সে তাকে নেমে সাইকেল টেনে 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 উঠলো, কারণ প্যাডেল মেরে উঠতে বেশ কষ্ট হয়। তো উঠলো, উঠে আবার সেই ঢাল বেশে নামলো, নেমে দেখলো যে হ্যাঁ তাকে ঢুকতে হবে এখন তাদের গলিতে, এবং গলির মাথায় অন্ধকার, কারণ সে বাতি তো নাই। তো সে আস্তে করে সাইকেল নিয়ে তার গলির ভেতরে ঢুকলো, মানে যেই রাস্তাটা, গলি বলতে মোটামুটি খানিকটা বেশ চওড়াই রাস্তাটা, এবং এই রাস্তার দুই পাশে কিন্তু গাছগাছালি, উঁচু উঁচু গাছ। তো সে যখন সাইকেল নিয়ে যাচ্ছে দেখতেছে গাছগুলোর মধ্যে বাতাস লেগে সনসন সনসন শব্দ হচ্ছে, মানে বাতাসটা মোটামুটি একটা লেভেলের উপর দিয়ে যাচ্ছে, মানে উপরের ডালগুলোতে গাছের বাতাস লাগতেছে, একেবারে বাঁকা হয়ে যাচ্ছে ডালের উপরই ভাগ, আর পাতাগুলো একদম মানে ঝিরঝির ঝিরঝির করতেছে। তো এই সিন যখন দেখতেছে হাসান, তার কাছে বেশ ভালো লাগতেছে, এবং এই শব্দটাও সে এনজয় করতেছে খুব। আর সে ভিজে গেছে পুরা, মানে বৃষ্টির ছাট লেগে পুরাই ভিজে গেছে। তো যাই হোক, এইভাবে সে সামনে যাচ্ছে। মোটামুটি রাস্তার মধ্যে কিছুটা পানি, তার গোড়ালি বা তার থেকে একটু নিচে হবে, মানে রাস্তাটা মোটামুটি পানিতে ঢাকা, আর এর মাঝে দুই পাশে গাছগাছালি। তো সে এই আকাশের আলোতে সাইকেল চালা আসতেছে, সামনে কোনো লাইট নেই। তো বেশ খানিকটা কিন্তু দূরে তার বাসা থেকে, কিন্তু এই রাস্তা মানে রাস্তার মেইন ওঠার রাস্তাটা বেশ দূরে। তো সে দেখতেছে পুরা নির্জন, এই গলির মধ্যে কিছুই ঢুকে নেই। রাস্তায় তো তাও কয়েকটা রিক্সা টিক্সা দেখছে, এখন কিছুই দেখে না, মানে কিছুই নাই এখানে। তো চালাতে চালাতে আসতেছে। তো একটা সময় সে সেই ট্যাঙ্কিটাকে দেখতে পেলো, দূরে যে ট্যাঙ্কটা, মানে তাদের বাড়িতে ওই ঢোকার খানিকটা আগেই হাতের ডান দিকে ট্যাঙ্কটা, এখান থেকেই পানির সাপ্লাই গেছে এই ঘরগুলোর দিকে আর কি। তো সে ট্যাঙ্কের কাছে যখন আসে তখন সে দেখতেছে ট্যাঙ্কের ওপরে মনে হচ্ছে কেউ দাঁড়ায় আছে, মানে একটা মানুষ মনে হইতেছে আর কি দূর থেকে দেখে। তো বলে ট্যাঙ্কের মধ্যে রাতের বেলা কে দাঁড়ায় আছে মানুষ, আর এখন এই 10:30-11টা বাজে, এই সময় কে দাঁড়ায় থাকবে ট্যাঙ্কের উপরে। কাছাকাছি আসতেই তাকে হাঁক দিল ওখান থেকে, এ হাসান ভাই। তো সে কণ্ঠটা শুনে চেনা চেনা লাগতেছে, কে এটা? বলে হাসান ভাই, থামেন থামেন থামেন, এদিকে আসেন, আপনার আমার দরকার। তো সে বলতেছে ঘটনা কি? তো সাইকেলটাকে সে খ্যাচ করে থামালো, সাইকেল থেকে নেমে গেল। তো ওই যে পানি, বেশ খানিকটা পানি। তো সে তাকায় দেখার চেষ্টা করতেছে কে উপরে। তো বলতেছে যে আমি নবীন। তো নবীন মানে সে বললো ও আচ্ছা নবীন। সে ওই নবীন হচ্ছে আরেক স্যানিটারি মিস্ত্রি আর কি, সে কাজ করে আরেক জায়গায়। তো বলছে নবীন কি ব্যাপার, তোর তো অনেকদিন দেখি না, তুই কই থেকে, মানে হাসানের থেকে বয়স একটু ছোট, তো তোর তো অনেকদিন দেখি না, তুই কই থেকে? বহুদিন হয়েছে তোরে দেখি না, কিরে বেটা কই থেকে তুই? তো বলতেছে যে আরে আমি গেছিলাম, বাড়ি ছিলাম, আপনার দরকার আমার, আসেন আপনার, আমি চিন্তা করতেছিলাম মনে মনে। তো হাসান বলে আচ্ছা কি ব্যাপার? তো নবীন দেখা গেল যে ওখান থেকে নেমে আসলো, ওপর থেকে ট্যাঙ্কের উপর থেকে নেমে এসে বলতেছে মাটি খুঁড়তে হবে নিচে, তো এখানে লাইনে সমস্যা হয়েছে, মাটি খুঁড়তে হবে, দেখেন তো এই নিজে আপনার লাগবে, আমি একা পারতেছি না, মাটি খুঁড়তে হবে সেই। তো হাসান বলছে এটা আমার কাজ না, তুই আমার এখানে ঢুকাইতেছিস কেন? বলে আরে টাকা পাবেন তো, মানে যা ইনকাম হবে পাবেন তো আপনি, আপনার মজুরি দিব তো। তখন বলছে আরে আমার লাগাই দিলি, এখন আমি সারাদিন কাজ করছি। বলে যে হ্যাঁ আসেন আসেন, ধরেন ধরেন। তো হাসান মোটামুটি বের করলো, বলে আপনার সাথে যন্ত্রপাতি আছে না? বলে আছে। হাসান তার জিনিসপত্র বের করলো, তার ওই সাইকেলের সাথে বাঁধা থাকতো একটা ব্যাগ, সেটার মধ্যে একটা ছোট্ট এরকম শাবল থাকতো, বেশি বড় না, ওইটা প্রায় 1.5 ফিটের মতো এরকম।
মানে ওই রড দিয়ে বানানো আর কি, মোটা রড দিয়ে বানানো শাবল সেটা থাকতো, আর টুকিটাকি আরো জিনিসপত্র তার স্লাই রেঞ্জ ইত্যাদি ইত্যাদি এগুলো থাকতো আর কি। তো সে খুঁজতেছে, বলে যে ওই নবীনকে সে বলতেছে তোর শাবল কই? বলে শাবল নাই, আপনারটা বের করেন না। বলে আমার একটু শাবল দিয়ে কটটুক কুড়বি তুই? বলে আরে কুড়েন না, শুরু করেন না, আপনি করেন, আমি উপরে দেখতেছি তারপর দেখি। তো হাসান কোনো কথা না বলে সাইকেলটাকে সে স্ট্যান্ডে তুলে দিয়ে তার ওখানে রাখলো, রেখে সে চলে গেল মাটি ওই ট্যাঙ্কের নিচে, যে সে খুঁড়তেছে আর কি। সে যেখান থেকে মূল পাইপটা ওখানে উঠছে সেই পাইপের গোড়া দিয়ে খুঁড়তেছে। আবার জিজ্ঞেস করতো এখান থেকে কি সমস্যা, এখান থেকে পানি ক্লগ হয়ে যাচ্ছে, লিক হয়ে যাচ্ছে নাকি নিচে ফেটে গেছে নাকি দেখেন, উপর থেকে নবীন বলতেছে। তো সে ওই পাইপের গোড়া দিয়ে খোঁড়া শুরু করলো আর কি, মোটামুটি খুঁড়তেছে আর কি। মোটামুটি একটা হিসাব করে সে খুঁড়ে গোল করে জায়গাটা এরকম খুঁড়ে ফেলতেছে। তো এখন পর্যন্ত কোনো পানি বেরোনোর লক্ষণ পাচ্ছে না, পানি ছিটে আসবে বা কি এরকম কোনো লক্ষণ নাই, মানে কিছু ফাটছে এরকম কিছুই বুঝতেছে না। তো সে ঘেমে যাচ্ছে, মানে কাজ করতে করতে, একে তো বৃষ্টিতে ভিজেছিল, তারপর সেই যে মাটি খোঁড়া অনেক পরিশ্রমের কাজ, কেন খুঁড়তেছে আবার দুই হাত দিয়ে মাটি তুলে তুলে পাশে রাখতেছে। তো মোটামুটি বেশ একটা খোড়ল হয়ে গেছে। তো তখন উনি এখান থেকে হাঁক দিলে, এই নবীন আমি তো এখনো কিছু পাই নাই। তো মনে হলো তাকে এখন উপর থেকে না, বেশ পেছন থেকে বলতেছে করতে থাকেন, আরো করতে থাকেন। তো হাসান বলল যে এই তুই নামলি কখন? বলে আমি যাচ্ছি ভিতরে। লোকটা বললো আপনি ভিতরে যাচ্ছে, আপনি খুঁড়েন। তো সে আর কোনো কথা না বলে আরো খুঁড়তে থাকলো। তো হাসান খুঁড়তেছে, আরো বেশ অনেকক্ষণ খুঁড়ে ফেলছে, পাইপটা অনেক দূর নেমে আসছে দেখতেছে, আর মাটি অনেক দূর খুঁড়ে ফেলছে আর কি। সে মাটি একদম গোল করে খুঁড়ে ফেলছে অনেক দূর, আর পাইপটা অনেক দূর নামছে। তো এত দূর পাইপে নেমে সে তো আসলে স্যানিটারি মিস্ত্রি, কাজ করতেছে, সে ওই তার দিয়ে বাড়ি দিল পাইপের মধ্যে। তো মনে হচ্ছে পাইপের মধ্যে কোনো পানি নাই। পাইপ যদি পানিতে ভরা থাকে বোঝা যায় কিন্তু যে পাইপের মধ্যে পানি আছে। তো এটা বেশ মোটা একটা পাইপ, এরকম বাড়ি দিচ্ছে, দেখে যে কোনো শব্দ নাই, মানে এই পাইপটা দিয়ে পানি নেমে ওদিকে যায়। এটা সম্ভবত 1.5 ইঞ্চি পাইপ আর কি, এখান থেকে পানি নেমে যায়, বাড়ি দিচ্ছে, কোনো শব্দ নাই, মানে মনে হচ্ছে ফাঁপা পাইপ, এবং বেশ পুরনো হয়ে গেছে পাইপ, জং টং ধরে গেছে, অনেক পুরনো আর কি উপর দিয়ে। তো সে চিন্তা করছে এই পাইপ দিয়ে কি কাজ, এটা দিয়ে কি আসলে পানি যায়? পানি তো নাই এখানে, নাই, কি ব্যাপার? আর ও আমার কি বলতেছে নিচে খোঁড়ার জন্য, আমি বুঝলাম না কিসের পাইপ ফাটছে সে। তো অনেকখানি কিন্তু খুঁড়ে ফেলছে সে, খুঁড়ে ফেলে সে উঠছে, উঠে তখন সে উঠলো, ওটা হাতটা ঝাড়া টাড়া দিল, তার হাতে কাদা লেগে গেছে, কাদা লেগে সে উঠে মানে ট্যাঙ্কির তলে ছিল তো ওখান থেকে বের হয়েছে। বের হয়ে তাকায় দেখতেছে উপরে, যে এই নবীন, উপরে দেখলো নাই, নবীন নাই। তো বললো যে কোথায় গেছে? সে হেঁটে হেঁটে রওনা দিল যেখান থেকে শব্দটা আসছিল, ওইদিকে ঘরের থেকে হেঁটে যে দেখে যে প্রথম ঘরটা যেখান দিয়ে যাচ্ছে। তো চিন্তা করলো যে এই ঘরে দেখলেই তো বুঝবো এই ঘরের কাহিনী কি, মানে এই ঘরের মধ্যেও তো পানি আসলে বুঝবো। তো সে সোজা গিয়ে দেখতেছে ঘরের মধ্যে বাতি জ্বলতেছে তখনও। তো একদম ঘুরে যে বাতের দরজায় নক করলো। তো দরজায় নক করার পর এক বৃদ্ধ দরজা খুললো, মোটামুটি বেশ বৃদ্ধ বলতে তার বয়স 70-এর মতো হবে। বৃদ্ধ দরজা খুললো, ধরে বললো, মানে অবাক চোখে তাকা আছে কি। হাসান বলতে যে একটু আমাকে বাথরুমে যেতে দেন আপনাদের ইসে। বলে কে আপনি? বুঝতে কে? আমি এই পানির মিস্ত্রি, যে পানির স্যানিটারি মিস্ত্রি, ট্যাঙ্কিতে কাজ করতেছিলাম, যে আমি পানি নাকি আসতেছে না, তো দেখি একটু আমাকে যাইতে দেন আগে দেখি। তো বৃদ্ধ আসলে কিছু না বুঝে বৃদ্ধ সরে গেল, সরে গিয়ে এসে এখান থেকে ডাকতেছে যে বৌমা, কে পানির কি সমস্যা হয়েছে, পানির কি সমস্যা হয়েছে বলতে সে ডাকতেছে ভেতরের রুমে। তো ওই বাসাগুলো মনে হয় 3টা রুম বা 4টা রুমের বাসা আর কি, এরকম মানে একতলা বাসা এরকম। তো বৃদ্ধ এটা বলতেছে এর মধ্যে, আর তখনকার মানুষ আসলে এতটা সন্দেহ করতো না এখনকার মতো, এখন যেমন মানুষজন অনেক রকমের ক্রাইম হয়েছে এরকম। তো বৃদ্ধ তার ছেলের বউকে ডাকতেছে, এর মধ্যে হাসান ঢুকে গেছে তাদের কিচেনে, মানে কিচেনটাই সোজা গেট ছিল, দরজা আর কি রান্নাঘর। তো সেখানে গিয়ে সে কল অন করছে, কল অন করে দেখে ঝরঝর করে পানি পড়তেছে, পানি আসতেছে। তো হাসান ফিরে আসলো, এর মধ্যে মানে বৃদ্ধ মনে তার ছেলের বউ আর ছেলেকে দুজনকে তারা শুয়ে পড়ছিল, দুজন উঠে আসছে, চোখ মানে এরকম কচলাইতেছে অন্ধকার থেকে বেরোলে যেরকম। কি ব্যাপার? সেই লোকও আসছে, কি ব্যাপার? তো হাসান বললো যে আপনাদের এই পানি বলে আসতেছে না, এখন তো দেখলাম কলে পানি আছে। তো বলে কে বলছে আপনার পানি নাই? বলে আমার নবীন বললো, নবীন ওই যে এখানে আপনাদের কাজ করে না, এই পানির মিস্ত্রি, যে এখানে স্যানিটারির, আমিও আপনাদের এখানে থাকি, এই বিল্ডিং এর ওই শেষ মাথায় থাকি, আমার নাম হাসান, আমি অনেক বছর ধরেই আছি এখানে। তো আমি নবীনে দেখলাম, নবীন ডেকে বললো তার সাহায্য দরকার, এখানে বলে পানি নেই, আপনারা কাজ করাইতেছেন ট্যাঙ্কিতে। তো বৃদ্ধর ছেলের বউ 3জন মুখ চাওয়াচাই করতেছে। তাই বলতেছে, বৃদ্ধ বলতেছে, বাবা কার কথা বললে তুমি? বলে নবীন। নবীন মানে কোন নবীন? বলে নবীন মানে নবীন স্যানিটারি মিস্ত্রি, এখানেই থাকতো, এখানে এই কাজ করতো আর কি।
কেন নবীন ডাকেন না আপনারা? বলে কি যে না বাবা, নবীন মানে এক স্যানিটারি মিস্ত্রি তো মাইরে ফেলায় রাখছিল যুদ্ধের সময় এখানে, এই যে ট্যাঙ্কির নিচে মাইরে ফেলাই দিছিল। তো তুমি কইছিলা তখন, আমি বুঝলাম না তুমি কোত্থেকে আসছো। তো হাসানের কেমন একটা শখ লাগলো, বলে কোন স্যানিটারি মিস্ত্রি রাখছে? বলে এক মিস্ত্রি ছিল এখানে, ওর মাইরে এখানে পানির তলে ও কাজ করতেছিল, তখন এখানে আসছিল, তো সমস্যা হয়েছে, তো গুলি করে ওর ফেলে দিয়ে গেছিল এখানে। তো ওই ট্যাঙ্কের নিচে মানুষ তো ওইখান থেকে যাওয়ার সময় ভয় পায় একটু, আর পানির তো এখানে কোনো সমস্যা নাই, মানে বৃদ্ধ টেন্সড আর সাথে তার ছিল। তো হাসানের মনে হলো যে একদম শির দাঁড়াবে, ঠান্ডা স্রোত বয়ে গেছে। তো বললো চাচা ওই মিস্ত্রির নাম কি জানেন? বলে আমি নামটা সঠিক মনে করতে পারি না, মানে ওই একটা ছেলে ছিল, একটা জোয়ান ছেলে, ও ওইখানে কাজ করতো, ওই জন্য কাজ করতেছিল। আর ওই ট্যাঙ্কি তো পরে আর ব্যবহার হয় না, এখন তো নতুন এখানে স্টিলের ট্যাঙ্কি ভিতরে, ওই ভিতরের দিকে লাগাইছে স্টিলের ট্যাঙ্কি, ওখান থেকে আসে। দেখো যে দেখো, তো তোমার কে ডাকলো? আমি তো কিছুই বুঝলাম না। হাসান পুরা মানে মানে সে শকড হয়ে গেল, মানে তার শির দাঁড়াবে, ঠান্ডা একটা বাতাস নামছে। তো সে বললো না চাচা আসলে বুঝলাম না আমি কিছু, বলে সে বের হয়ে আসছে। বলে অনেক দুঃখিত আপনাদের এই করার জন্য, বিরক্ত করার জন্য। বলে হাসান বের হয়ে আসলো। তো বের হয়ে সে দেখতেছে যে ওই মানে সামনে যে হেঁটে যাওয়া আরো ঘরগুলোর দিকে যে রাস্তাটা, এটা একদম নির্জন, কোনো মানে দুই একটা বাসার জানলাতে বাতি জ্বললেও সেই কাঠের জানলার উপরে একটু কাচের অংশ, সেখান দিয়ে হালকা আলো এসে পড়ছে এখানে, বা রাস্তার মধ্যে আলো নাই, কেমন জানি মানে ভয়ঙ্কর লাগতেছে তার কাছে পুরা হেঁটে যাওয়ার রাস্তাটা। তো সে মানে তার কাছে মানে বেশ ভয় লাগা শুরু করলো যে ঘটনা কি, তার কে ডাকলো। তো সে সামনে হেঁটে গেল, একটু হেঁটে যেয়ে দেখলো আসলেই সেখানে স্টিলের ট্যাঙ্ক বসাইছে তারা, এরকম পিলারের মতো করে উঁচু করে, সেখানে পরপর এরকম 3টা স্টিলের ট্যাঙ্ক লাগানো আর কি। তখনকার সময় স্টিলের ট্যাঙ্ক হইতো আর কি, মানে টিন, মোটা রূপবান টিনের মতো এরকম স্টিল বলতো তারা, সেটা ট্যাঙ্ক হইতো। দেখলো এরকম 3টা ট্যাঙ্ক, এবং সেগুলো রং করা নতুন, বেশ মোটামুটি ভালোই। তো সে বললো ঘটনাটা কি? তো সে ওখান থেকে আস্তে আস্তে হেঁটে যখন ব্যাক করতেছে, তার ভয় লাগা শুরু করলো, বেশ ভয় লাগা শুরু করলো। তো সে যখন নাকি চলে আসছে, মানে ওইখান থেকে বের হয়ে আসতেছে, তার কাছে মনে হলো যে সে যে একটা গর্ত করছে ওই ট্যাঙ্কের নিচে, সেই গর্তের ভিতর থেকে কেউ একজন উকি দিচ্ছে একটা মাথার মতো এরকম উঁচা করে, এরকম ঠিক গর্তের দুই পাশে হাত রেখে মাথাটা এরকম উঁচু করে তাকায় আছে তার দিকে একটা মানুষ। হাসানের বুকটা কেঁপে উঠলো, এবং বোঝার কোনো উপায় নাই যেটা কে বা কি, অন্ধকার ওখানে। হাসান মানে কোনো কিছু দিক বিদিক শূন্য হয়ে দৌড় দিল ওখান থেকে, সে কিছু না বুঝে দৌড় দিল। পিছন থেকে সে শুনলো, এ হাসান ভাই আমারে উঠান। যে কণ্ঠটাকে বলতেছে এটা পুরোপুরি নবীনের কণ্ঠ। হে হাসান ভাই আমার উঠান, আমি গর্তে পড়েছি, উঠান আমারে। তো হাসান আর কোনো মানে তার সেন্স নাই, সে এখন তো দৌড়াইতে 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 একদম বারে তার ওইভাবেই সে তার মেসে চলে গেল। মানে দামাদাম দরজা পিটাচ্ছে সে, মানে দরজা নক করতেছে পিটানোর মতো, আর তার কাছে মনে হচ্ছে তার পিছনে পেছনে সেই নবীন আসবে। তো সে মেসের ভিতরে ঢুকে গেল। মেসের মধ্যে ঢুকে তার রুমমেট তাকে জিজ্ঞেস কি হয়েছে, সে কোনো কথা না বলে সোজা যে মানে তার যে ছিল ওখানে রুম ছিল, রুমের মধ্যে চলে গেল। সেখানে যে তাড়াতাড়ি তার গা হাত পা মুছে চেয়ারের মধ্যে বসে সে দোয়া পড়া শুরু করলো, মনে মনে যে ভয় পাইতেছে যে কি দেখলো এটা সে। তো তারপরে তার রুমমেট এসে জিজ্ঞেস করলো অনেকক্ষণ পর কি হয়েছে। তো সে তাকে বললো যে এরকম এরকম ঘটনা। তো তার রুমমেট বললো যে এরকম তো আমি জানি না ভাই, তবে ওই জায়গাটা খারাপ, যেখান থেকে আপনি আসছেন ওই জায়গায় মানুষ ভয় পায়, অনেকেই ভয় পায় আমি শুনছি। তো হাসানও ওই দিনের মতো রাতের বেলা চুপচাপ শুয়ে থাকলো, তার মানে বাতিও নিভায় নেই রুমের, সে বাতি জ্বালায় ঘুমাইছে। তো পরদিন সে চিন্তা করলো যে আমি ওখানে একটু মানে ফাইন্ড আউট করবো আর কি। তো সে ওখানে গেছে, তার সাইকেল ফেলে রেখে গেছে। তো সে ফিরে আসছে, এসে দেখে যে সাইকেলটা মানে ও সে যে স্ট্যান্ডে রাখছে স্ট্যান্ডে নাই, ঘাসের মধ্যে শুয়ে আছে, মানে ঘাসের মধ্যে কেউ ফেলে রাখছে। তো হইতে পারে বাতাসে পড়ে গেছে, অথবা হয়তো দিনের বেলা কেউ চালাইছে পোলাপাইন, বা কেউ ফেলে রাখছে, মানে কেউ নিয়ে যায় নাই। খুব অবাক লাগলো তার কাছে যে সাইকেলটা কেন, মানে এরকম তো ওই সময় কিন্তু চুরি টুরি বেশি হইতো আর কি, মানে এরকম সাইকেল টাইপের জিনিস নিয়ে যেত মানুষ। তো সে অবাক হলো যে সাইকেলটা কেউ নেয় নাই, খুব অবাক লাগলো। তো সাইকেলটা তার সাথে তার টুল ব্যাগও আছে, ওই জিনিসপত্র নর্মালি কিন্তু এগুলো থাকার কথা না। তো সে ভাবলো হয়তো ঝড় বৃষ্টি হয়েছে রাতে, কেউ নেয় নাই। যাই হোক সে ওগুলা নিয়ে সে ওইখানকার মুরব্বী একজনকে খুঁজে বের করলো, যিনি ওখানে অনেক বছর ধরে আছেন। তারা যে জিজ্ঞেস করলো যে ভাই এখানে তো আমি আসছি বেশি দিন হয় নাই, তো আমি ওই এক ছেলে চিনতাম নবীন, সেও কাজ করতো, অনেক বছর তার সাথে দেখা নাই,
মানে এই মানে যুদ্ধের সময়টাও দেখা হয় নাই, এরপর তার দেখাই হয়নি আমার সাথে। তো মুরব্বী বললো নবীনরে তো মেরে ফেলছে, জানো না? বলে মানে কই, ওখান দিয়ে আসতেছিল, ওই কাজ করতেছিল ওখানে ওই ট্যাঙ্কির নিচে বসে, তো এই বাহিনী হানাদার বাহিনী যাইতেছিল, এদের সাথে কি কথা হয়েছে, তো ওরা কি জানি বলছে, তো সেই করার পর তারা মাইরে ওখানেই ফালাই থেকে গেছিল। তো ওখানেই পড়েছিল, তো 2 দিনের মতো পড়েছিল, তারপরে কেউ ধরে না। তো আমাদের এখানে যে হুজুর বললেন যে দেখো এটা তো অন্যায় হইতেছে, একজনের যেরকম অন্যায় করে ফেলে দিয়ে গেছে, এটা তো তারপরে কেউ তো এটা ব্যবস্থা করতেছে না। তো উনি নিজে আরো কয়েকজনের নিয়ে ওখান থেকে ওরে সরালেন, সরায় তারপর ওর আত্মীয় স্বজন তো কাউরেই পায় নাই, কোনো খবর নাই। পরে ওর গোত্রের কিছু মানুষ ছিল, তাদেরকে খুঁজে তাদের কাছে দিল, বললো যে ওর ব্যবস্থা করেন, কারণ তাকে তার আমরা পারবো না আর কি ব্যবস্থা করতে, আপনারা কিভাবে করবেন করেন। তোর গোত্রের লোকরা ওকে নিয়ে কিভাবে সৎকার করছে, কিন্তু মানুষ ভয় পায়। ওদিক দিয়ে গেলি পরে নাকি অনেকে দেখে ওরে, ওদিক দিয়ে হাইটে গেলে নাকি অনেকে দেখে যে ও বসে আছে ওই ট্যাঙ্কির তলে বসে রয়েছে। ওই ট্যাঙ্কি কিন্তু ব্যবহারও বন্ধ হয়ে গেছে, পরে কিন্তু আর ব্যবহারও করে নাই মানুষ ওই ট্যাঙ্কি। তো তুমি হয়তো কিভাবে কি দেখলে, হয়তো রাত্রেবেলা যাচ্ছিলে, হয়তো ওরকম কিছু দেখছো। তো হাসান শুনে একটু ভয় পাইলো। হাসান চিন্তা করলো আমার তো রাত্রেবেলা ওদিক দিয়ে আসতে হয়। তো হাসান এরপর নাকি রাতে যখন আসতো ওদিক দিয়ে, তো সে তার ম্যাচটা ছেড়ে দিতে পারে না ফট করে। তো হাসান এরপর ওখান থেকে আসার সময় মেসে ওই গলিতে ঢোকার আগে সে দোয়া পড়ে ফু দিত, শরীর বন্ধ করে তারপর ঢুকতো। তারপরও নাকি তার গা ছমছম করতো, মানে ওদিক দিয়ে যাওয়ার সময়। এরপরও নাকি সে একদিন হাসির শব্দ শুনছে, ওদিক দিয়ে যখন সে যাচ্ছে সে হাসির শব্দ শুনছে, মানে কেউ একজন হাসতেছে। তো হাসান খুব ভয় পেয়েছে। তো হাসানকে পরবর্তীতে একজন আলেম বলছে যে এগুলা কিছু না, ওইখানে কোনো জিন আছে, খারাপ জিন আছে, খারাপ জিন ওখানে বাস করে, এবং ওদের কাজই এটা, খারাপ জিনদের কাজই এটা যে যখন কোনো রকমের কোথাও কোনো অকারেন্স ঘটে তারা জানে সেই জায়গাটাকে তারা ওরকম বানায় ফেলে, সেখানে তারা আসা যাওয়া করে এবং পুরানো জিনিসের মানে স্মৃতিচরণ ঘটায়। সেখানে কোনো একটা কোনো এক মানুষ যদি অপঘাতে মারা যায় বা কোনো কিছু একটা হয় বা কোনো রকম একটা এরকম বাজে ব্যাপার ঘটে, এখানে ওই জায়গাটাকে তারা আরও ওইরকম করে ফেলে আর কি। তো ওইখান থেকে তারা চলাফেরা করে এবং মানুষকে এরকম ভয় দেখায় ইত্যাদি ইত্যাদি করে। তো এরকমই কিছু একটা হয়েছে তোমার সাথে, এটাই বলছে। তো বলছে যে যাক, দোয়া পড়ে সাবধানে চলাফেরা করবা। পরবর্তীতে আস্তে আস্তে হাসান ওই জায়গায় নাকি ছেড়েই দেয়, মানে ওই জায়গা থেকে ছেড়ে সরে যায়, অন্য একটা জায়গায় যে এসে বাসা নেয়। তো এই হচ্ছে ঘটনা। ফাইয়াজের মামারা ছিল হাসানের পরিচিত এবং তারা শুনছে হাসানের কাছ থেকে ঘটনা, এবং এই ঘটনাটা আমাদের কাছে ফাইয়াজ শেয়ার করলো। আমার কাছে যথেষ্ট ভয়ের মনে হয়েছে। এরকম সিচুয়েশনে কিন্তু যে কোনো মানুষ প্রচন্ড রকমের ভয় পাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়া কেমন আছেন? আমি আশা করতেছি যে আপনি অবশ্যই ভালো আছেন এবং আপনার অডিয়েন্সরাও অবশ্যই ভালো আছে। ভাইয়া, বরাবরের মতো আমি আজকেও একটি ভয়ঙ্কর ভৌতিক স্টোরি নিয়ে আসলাম। আমি অনেক ধন্যবাদ জানাবো আপনার অডিয়েন্সগুলোদেরকে, যারা অবশ্যই আমাকে অনুপ্রেরণা দিচ্ছে গল্প বলার জন্য। আর আমি অনুপ্রেরণা হয়ে জন্য যে যারা আমার গল্পটা পরিপূর্ণভাবে শোনে এবং সেখানে একটা গঠনমূলক কমেন্ট করে, আমি এমন কমেন্ট দেখলে খুবই আসলে অনুপ্রেরিত হই, আমার ভালো লাগে এক কথায়। তো ভাই আমি আজ একটা ইন্ট্রো গল্প করবো না, ডিরেক্ট ঘটনা শুরু করব। তার আগে বলে রাখি, যারা অডিয়েন্স আছেন আপনারা অবশ্যই ফুল ঘটনা শুনবেন এবং আপনাদের পার্সোনাল ওপিনিয়নটা কমেন্টে শেয়ার করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে বারবার গল্প বলার জন্য অনুপ্রেরিত করে। যাই হোক ভাইয়া, বরাবরের মতো আমি আজকেও নিয়ে আসলাম নতুন একটি ঘটনা। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ঘটনা। আজকের ঘটনা আমাকে পাঠিয়েছেন শাহাবুদ্দিন ভাই, কক্সবাজার থেকে। এই ঘটনা শোনা যায় বনানী কবরস্থানের আশেপাশে রাতের পথচারীদের কাছ থেকে। অনেকেই বলে এটা কেবল গুজব না, কিছু একটা সত্যি সেখানে আছে। ঢাকার ব্যস্ত শহর, দিনে যানজট, মানুষের ভিড়, কিন্তু রাত 1টার পর সব কিছু যেন আস্তে আস্তে ধীরে ধীরে থেমে যায়। বনানীর সেই রাস্তা, একটা মোড় ছিল
যেখানে একটা পুরনো লাল স্ট্রিট লাইট সবসময় জ্বলে। লোকজন বলে ওই লাইটটা কখনো নেভে না। প্রায় 10 বছর আগের ঘটনা। একজন রাইড শেয়ার ড্রাইভার, তার নাম ছিল ইমরান। সে রাতের বেলা কাজ করত। এক রাতে, তখন ঘড়িতে বাজে 1:40। ইমরান ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখল লাল বাতির নিচে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা কাপড়, মাথা ভর্তি চুল, কিন্তু তার মাথা ছিল নিচে থেকে। ইমরান গাড়ি থামালো এবং জানালা নামিয়ে বলল, কোথায় যাবেন? মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। তার মুখ ফ্যাকাশে, চোখে অদ্ভুত শূন্যতা, চেহারার মধ্যে কোনো দয়া মায়া মোহাম্মত কিছু নেই। সে আস্তে বলল, আমাকে বাসায় পৌঁছে দিন। ইমরান একটু অস্বস্তি পেলেও রাজি হলো। মেয়েটা গাড়ির পেছনে উঠে বসলো। গাড়িও চলতে শুরু করলো। কিছুক্ষণ পর ইমরান রিয়ার ভিউ মিররের দিকে তাকালো। দেখলো যে পিছনের সিটটা পুরোপুরি ফাঁকা। ইমরান ভয় পেয়ে তৎক্ষণাৎ ব্রেক করলো গাড়ি, এবং যখন সে পিছনে ফিরল, দেখলো পিছনে কেউ নেই। ঠিক তখনই ইমরানের কানের কাছে একটা কণ্ঠ ভেসে এলো, যা ছিল যেখানে সে বলছিল যে আমি তো এখানেই আছি। ইমরান ধীরে ধীরে সামনে তাকালো। তার পাশে প্যাসেঞ্জার সিটে বসে আছে সেই মেয়েটা। গাড়ি আবারও নিজে থেকেই চলতে শুরু করলো। স্টিয়ারিং ঘুরছে, কিন্তু ইমরান গাড়িতে কিছুই করছে না। মেয়েটা আস্তে আস্তে বলল, তুমি কি জানো আমি এখানে কেন দাঁড়াই? ইমরান হিমশিম খেয়ে কিছুই বলতে পারল না। মেয়েটা জানালার বাইরে তাকিয়ে বলল, এই রাস্তায় আমায় ফেলে রেখে চলে গিয়েছিল। হঠাৎ সে মেয়েটার মুখ বদলে গেল। চোখ লাল, মুখে রক্তের দাগ, এবং গাড়ির ভেতরেও ঠান্ডা হয়ে গেল। মেয়েটা ফিসফিস করে বলল, আজ তুমি যাবে না। হঠাৎ গাড়িটা জোরে জোরে ব্রেক করলো। পরদিন সকালে রাস্তার পাশে ইমরানের গাড়ি পাওয়া গেল বটেই, কিন্তু ইমরান সে আর নেই। শুধু তার মোবাইলে একটা রেকর্ডিং পাওয়া গেল, যার লাস্টে শোনা গেল, লাল বাতির নিচে দয়া করে কেউ দাঁড়িও না। আজও রাত 1টার পর যদিও ওই রাস্তা দিয়ে যাও, তাহলে দেখা যেতে পারে লাল বাতির নিচে দাঁড়িয়ে একটা মেয়ে, আর সে অপেক্ষা করছে তার পরের যাত্রীর জন্য। ইমরান নিখোঁজ হওয়ার পর বনানী কবরস্থান আশেপাশে রাস্তা আতঙ্ক ছড়িয়ে পড়ে গিয়েছে। রাত হলেই সেই লাল বাতির নিচে কেউ আর দাঁড়াতে সাহস করতো না, বা কেউ দাঁড়াতেও না। রাইড শেয়ার যারা করতেন, রাত হলেই তারাও সেখানে আর সে রোড দিয়ে কখনো যেত না। তারা সেই রাস্তা পর্যন্ত এড়িয়ে চলত। কিন্তু যা হওয়ার তা কি আর থেমে থাকে? কিছুদিন পর আরেকজন ড্রাইভার, তার নাম ছিল সাজিদ, সে চ্যালেঞ্জ নিয়ে বলল, এগুলো সব বানোয়ার গল্প। আমি নিজেই সেখানে দেখে আসব, আর তোমাদের গল্প আমি ভয় করি না। তখন রাত 1:45। রাস্তাটাও বিষণ্ণ, পরিপূর্ণভাবে ফাঁকা। সাজিদ গাড়ি নিয়ে এগিয়ে গেল সেই মোড়ের দিকে। হঠাৎ দূরে সেই লাল বাতি জ্বলে উঠল আরো উজ্জ্বল হয়ে, আর ঠিক নিচেই আবারও সেই একই মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা কাপড় পরে একইভাবে মাথার নিচে, এবং মুখমণ্ডলটা নিচের দিকে করে আছে। সাজিদ গাড়ি থামালো না, সে গাড়ির গতি বাড়িয়ে দিল, কিন্তু গাড়িটা নিজে থেকেই ধীরে ধীরে থেমে গেল সেই মেয়েটার সামনে গিয়ে। ইঞ্জিনটাও বন্ধ হয়ে গেল এবং সমস্ত লাইট অফ হয়ে গেল। হঠাৎ পিছনের দরজা খুলে গেল শব্দ করে, করর করে।
সাজিদের বুক ধরফর করতে লাগলো এবং সে বুঝতে পারল গাড়িতে কেউ তো উঠেছে। ধীরে ধীরে সে রিয়ার ভিউ মিররে তাকালো, দেখলো পিছন সিটে সেই মেয়ে বসে আছে, কিন্তু এবার তার মুখ দেখা যাচ্ছে একদম পরিষ্কারভাবে। চোখ পুরো কালো, মুখে শুকনো রক্তের দাগ। এবং সেই মেয়ে ধীরে ধীরে বলল, তুমি কি এখান থেকে পালাতে চেয়েছিলে? সাজিদ চিৎকার করে দরজা খুলতে গেল, কিন্তু দরজা অটো লক হয়ে পড়ে রইল। মেয়েটা সামনে ঝুঁকে এলো, তার ঠান্ডা নিঃশ্বাস সাজিদের ঘাড়ে এসে লাগলো। সে মেয়ে আবারও বলল, যারা আমাকে ফেলে গিয়েছিল তারা সবাই ফিরে আসছে। হঠাৎ গাড়ির সব কাচে হাতের ছাপ পড়তে শুরু করলো, একটা দুটো অনেকগুলো হাত। মনে হচ্ছিল বাইরে যেন আরো কেউ আছে। সাজিদ ভয়ে চোখ বন্ধ করে ফেলল। তার কিছুক্ষণ পর সবকিছু একেবারে স্তব্ধ হয়ে গেল। পরদিন সকালে মানুষ দেখে সাজিদ রাস্তার পাশে বসে আছে মাতাল অবস্থায়, অর্থাৎ পাগলের বেশি বসে আছে। চোখ ছিল ফাঁকা, তার মুখে কোনো কথা নেই। সে বেঁচে আছে ঠিকই, কিন্তু তার যেন কোনো কিছুই মনে নেই। শুধু মাঝে মাঝে সে একটা কথাই বলে, ও একা না, ওর সাথে আরো অনেকেই আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, সাজিদের ফোনেও নতুন একটা রেকর্ডিং পাওয়া যায়। সেখানে শোনা যায় একটা মেয়ের কণ্ঠ, আর তার সাথে অনেকগুলো রয়েছে ফিস ফিস আওয়াজ, যারা একসাথে বলছে, আমরা এখনো অপেক্ষা করছি নতুন প্যাসেঞ্জারের জন্য। এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটা কমেন্টে শেয়ার করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে গল্প বলার জন্য অনুপ্রেরণা দেয়। আমি আপনাদের সমস্ত কমেন্টগুলো নিজে নিজে একটা একটা করে পড়ি। যদিও ব্যস্ততার কারণে সবার কমেন্টে রিপ্লাই করার সুযোগ হয় না আমার, তারপর আমি আশা রাখবো যে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং গল্পটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে এখনই জানাবেন। এবং কে কোথা থেকে শুনছেন বা জানছেন বা শুনলেন আপনারা অবশ্যই আপনাদের নিজ জেলার নাম বলবেন। এবং যদি আপনাদের কোনো ঘটনা থেকে থাকে এরকম ভয়ঙ্কর যা আপনারা শেয়ার করতে চান, অবশ্যই আমাদের কমেন্টে হোক বা আমাদের মেইল দেওয়া আছে মেইলে হোক, আপনারা অবশ্যই পুরো ঘটনা পাঠিয়ে দেবেন, অবশ্যই পরিচয় সহকারে। আমরা পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই শেষ এপিসোডটা। আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ভাই, আশা করি ভালো আছেন। আজ আমি আমার দ্বিতীয়বারের মতো ঘটনা পাঠাচ্ছি। ঘটনাটি আমার জীবনের, আমার নিজের জীবনের, তাই পুরো ঘটনাটি আমি আপনাদেরকে বলছি। সময়টি 2020 সালের। আমি আমার ফুল ফ্যামিলি সহ এক আত্মীয়ের বাসায় গিয়েছিলাম। কোনো এক কারণে গ্রামের নাম বলছি না, প্রথমে বাসাটার বর্ণনা দেই। বাসায় শুধু 5 জন মানুষ থাকে, কিন্তু বাসাটিতে 20 জন অনায়াসে থাকতে পারবে, কারণ আগে এখানে যারা ছিল তারা জয়েন্ট ফ্যামিলি ছিল, কিন্তু এখন প্রয়োজনের তাগিদে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় থাকে। মনে রাখা দরকার, বাসার সামনে একটা পুকুর ছিল এবং সেখানে ছিল অনেকগুলো বড় বড় তাল গাছ। তো সেখানে আমাদের 3 দিন থাকার কথা ছিল। প্রথম দিন বেশ সুন্দরভাবেই কাটিয়েছিলাম আমরা, কিন্তু ঘটনাটা আসলে শুরু হয় রাতের বেলায়। মধ্যরাতে টয়লেটে যাওয়ার প্রয়োজন হওয়ায় আমার এবং আমার বড় ভাইয়ের ঘুম ভেঙে যায়। গ্রামে রাতের বেলা হওয়াতে আমার চাচা এবং আমার আব্বু আমাদের সাথে গিয়েছিলেন। টয়লেটে গিয়ে আমি এবং আমার বড় ভাই খেয়াল করি যে একটি গাছের পেছন থেকে কেমন যেন কান্নার আওয়াজ আসছে, যেন কোনো একটা মেয়ে কাঁদছে। আমরা যখন আব্বু এবং চাচাকে জিজ্ঞেস করি তখন তারা বলে এটা নাকি শেয়াল ডাকার শব্দ, কিন্তু তাদের মুখ দেখে বোঝা যাচ্ছিল এটা আসলে
অন্য কিছু, কিন্তু তারা আমাদের জানতে দিতে চাচ্ছিল না। পরে সারা রাত আমার আর ঘুম হলো না, কানে শুধু কান্নার শব্দ। তারপর দিন আমরা সবাই গ্রামে ঘোরাঘুরি করার জন্য সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাসার সামনের পুকুর পাড়ে বসেছিলাম। হঠাৎ আমার চোখ তালগাছ হয়ে গেল, সেখানে আমি তালগাছের দিকে গেল, সেখানে আমি যা দেখলাম সেটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। আমি দেখলাম তালগাছের মাথায় একটা কালো অবয়ব ভয়ানকভাবে আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি আমার বড় ভাইকে সব খুলে বলি। সে যখন তাকায়, সেও সেই কালো অবয়বকে দেখতে পায়। তারপর আমরা আব্বুকে এবং চাচাকে সব বলি, কিন্তু তারা উপরে তাকিয়ে কিছুই দেখতে পায়নি, কিন্তু তাদের দেখেই বোঝা যাচ্ছিল যে তারা কিছু একটা দেখতে পেয়েছিল। পরের দিন আমরা চলে যাব রাত্রে। আমরা আড্ডা দেওয়ার সময় আব্বু চাচাদের বাড়ির মালিক আঙ্কেলের সাথে কথা বলতে বলতে শোনে। আঙ্কেল ছিলেন সেখানকার মুরব্বী, তিনি একজন মুক্তিযোদ্ধা। আমরা শুনতে পাই আঙ্কেল বলল, মুক্তিযুদ্ধের সময় থেকে নাকি এখানে অনেক মানুষকে হত্যা করা হয় এবং রাত্রে নাকি সেই মানুষদেরই কান্নার শব্দ পাওয়া যায়। তাদের বাড়ি এখনকার সবচেয়ে পুরাতন এবং তাদের বাড়ির সামনে সবচেয়ে বেশি মানুষকে মেরে এই পুকুরটিতে ফেলে দেওয়া হয়েছিল। বাসায় অন্য মানুষেরা আসলে তাদের সাথেও নাকি এমন কিছু ঘটনা ঘটে। তার মধ্যে যে ঘটনাটা সবচেয়ে কমন সেটা হলো তাল গাছের পেছন থেকে মানুষের কান্নার শব্দ এবং তাল গাছের ওপরে একটা কালো অবয়ব। তিনি আরও বলেন যে তার দাদার অনেকগুলো শত্রু ছিল, তাদের মধ্যে একজন দাদার উপরে কালো জাদু করেছিল এবং তাকে একটি শয়তান জিন দিয়ে ধরিয়ে দেয় এবং সেই জিন এই বাসার সামনে দিয়ে যাওয়ার সময় মানুষকে ভয় দেখাতো যেন এই বাসায় কেউ না থাকতে পারে। তারপরের দিন আমরা সেখান থেকে চলে যাই। তারপর আর কোনো ঘটনা ঘটেনি। আঙ্কেলের মুখ থেকে শুনেছিলাম যে বাইরের মানুষ সেখানে থেকে চলে যাওয়ার পরে নাকি তাদের সাথে আর কোনো ঘটনা ঘটতো না। কিন্তু বাসায় আসার পরে আমার এবং আমার ভাইয়ের প্রচণ্ড জ্বর আসে এবং আব্বু আর চাচা অসুস্থ হয়ে পড়েন। তারপর আমার নানাকে আমরা সেটা জানাই। তিনি একজন হুজুর টাইপের মানুষ ছিলেন। তিনি আমাদেরকে জমজম কূপের পানি দেন, যা তিনি হজ করতে গিয়ে নিয়ে এসেছিলেন, এবং তিনি বলেন 3 দিন পর্যন্ত তা সঠিক নিয়মে পান করতে হবে। আমরা তার কথা মতো কাজ করি, তারপর আমরা সুস্থ হয়ে যাই। আমাদের সাথে আর কিছুই তেমন ঘটেনি। ভাইয়া, এই ছিল আমার ঘটনা। পড়ে শোনালে খুশি হব। ভুল ত্রুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়া কেমন আছেন? আশা করছি আপনি সহ আপনার অডিয়েন্স সহ সকলেই ভালো আছে এবং ভালো দলে আছে। ভাইয়া, বরাবরের মতো আমি আজকেও একটা নিত্য নতুন ঘটনা নিয়ে আসলাম এবং আপনারা আমার আগের ঘটনায় যেরকম রেসপন্স করেছেন এতে আমি খুবই খুশি এবং চিরকৃতজ্ঞ। আমি আপনাদেরকে বারবার বলে, যারা অডিয়েন্স রয়েছেন আপনারা অবশ্যই আমার গল্প শোনার পরে কমেন্ট করে জানাবেন যে আপনাদের গল্পটা কেমন লেগেছে। আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন করে গল্প বলার জন্য অনুপ্রেরণা যোগায়। আমি খুবই হ্যাপি যে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করতেছেন গল্প শোনার জন্য আমার কণ্ঠে। তো ভাইয়া, আজকে বেশি কথা না বাড়িয়ে খুব দ্রুত শুরু করব আসল ঘটনাতে। আসলে ভাইয়া, ভয় এটা এমন অনুভূতি যা সবার মাঝেই আছে। পৃথিবীতে এমন কেউ নেই যার মধ্যে ভয় কাজ করে না। তো ভয় সবার মধ্যেই আছে, কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না। যাই হোক ভাইয়া, কথা না বাড়িয়ে আমি মেন ঘটনা শুরু করতেছি। আজকের ঘটনা আমাকে পাঠিয়েছেন নীরব ভাই কুমিল্লা থেকে। তিনি বলেন যে এই ঘটনাটি শোনা যায় মিডফোর্ড হাসপাতালের কিছু পুরনো নার্স এবং ওয়ার্ড বয়ের মুখ থেকে। তারা বলে এটা শুধু গুজব না, কারণ কিছু একটা তো এখানে সত্যিই আছে। ঢাকার পুরনো একটা হাসপাতাল, দিনে রোগী আর ডাক্তারের ভিড়ে ব্যস্ত।
কিন্তু রাত নামলেই সেখানে হয়ে যায় অন্য কোনো কাহিনী। দীর্ঘ করিডোর, ঝাপসা আলো আর অদ্ভুত নীরবতা সবসময় লেগেই থাকে হাসপাতাল বেয়ে। হাসপাতালের এক কোনায় ছিল 113 নম্বর ওয়ার্ড। অদ্ভুত ব্যাপার হলো, কাগজে কলমে এই ওয়ার্ডের কোনো অস্তিত্বই নেই, কিন্তু তবুও মানুষ বলে যে ওই ওয়ার্ডটা নাকি সত্যিই আছে। এই ঘটনা প্রায় 12 বছর আগের। একজন নতুন নার্স জয়েন করলো, তার নাম ছিল রুবাইয়া। নাইট শিফটে যোগ দিল। তার প্রথম রাতেই একজন বৃদ্ধ ওয়ার্ড বয় তাকে বলল যে নুসাইব, রুবাইয়া, তুমি যদি 13 নম্বর ওয়ার্ড দেখো, কখনো তুমি তার ভেতরে যেও না। রুবাইয়া একটা ছোট্ট হাসি দিল, ভাবলো পুরোটাই হাসপাতাল এবং পুরনো হাসপাতাল, তাই অনেকেই এসব গল্প বানিয়ে বানিয়ে বলে। রাত তখন 2টা বাজে। রুবাইয়া সে একা করিডোরে ডিউটি করছিল। হঠাৎ একটা কণ্ঠ ভেসে এলো, নার্স পানি, নার্স পানি, পানি। সে শব্দের দিকে এগিয়ে গেল আস্তে আস্তে। রুবাইয়া দেখল একটা দরজা খোলা, আর সেখানে লেখা আছে ওয়ার্ড নং 13। এমন দেখার পরে রুবাইয়ার শরীর ভয়ে কেঁপে উঠল, কারণ সে জানতো যে যেহেতু কাগজে কলমে এই ওয়ার্ডের কোনো অস্তিত্ব নেই, তাহলে বাস্তবেও তো এই ওয়ার্ডটা থাকার কোনো কথা না। তবুও সে সাহস নিয়ে মানবিকতার খাতিরে সে দরজা খুলল। ভিতরে ঢুকতেই রুবাইয়ার শরীরে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল, আর অদ্ভুত সব দুর্গন্ধ ঘরের ভেতরে থেকে ভকভক করে আসতে লাগলো। এই 13 নং ওয়ার্ডের ভিতরে কয়েকটা বেড আছে, সবগুলোর ওপরে রোগী শুয়ে আছে, কিন্তু সবগুলো রোগী সবাই যেন চুপচাপ হয়ে শুয়ে আছে। কোনো প্রকার তাদের নড়াচড়াও নেই। তো রুবাইয়া সবাইকে দেখে দেখে একটা বেডের কাছে গিয়ে বলল, আপনার কি পানি লাগবে? রোগীটা ধীরে মাথা ঘুরলো, তার চোখ পুরোটাই কালো। সে ফিসফিস করে বলল, নার্স, আপনি অনেক দেরি করে ফেলছেন। এই কথা বলার পর হঠাৎ সমস্ত রোগী একসাথে উঠে বসে। তাদের মুখ ফ্যাকাশে, চোখেও শূন্যতা কাজ করছে। রুবাইয়া পিছিয়ে যেতে লাগলো এবং তৎক্ষণাৎ হঠাৎ করেই সেই 13 নং ওয়ার্ডের দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল এবং রুমের লাইটটাও নিভে গেল। অন্ধকারের মধ্যে একসাথে অনেকগুলো কণ্ঠ চিৎকার করে উঠল এবং তারা বলতে লাগলো, এখানে যারা আসে তারা আর ফিরে যায় না। রুবাইয়া চিৎকার করল, তারপর সব কিছু যেন নিস্তব্ধ হয়ে গেল। পরদিন সকালে হাসপাতালের করিডোরে রুবাইয়াকে পাওয়া গেল। তখন রুবাইয়া ছিল অচেতন অবস্থায়। যদিও সে বেঁচে ছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত ভয় সবসময় দেখা দিচ্ছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, সে শুধু একটা কথা বলছিল বারবার, তোমরা সবাই দয়া করে খুব দ্রুত 13 নং ওয়ার্ডটা বন্ধ করো, প্লিজ প্লিজ। কিন্তু হাসপাতালের রেকর্ডে আজও সেই 13 নং ওয়ার্ডটা লিপিবদ্ধ আকারে নেই। যেহেতু বাস্তবেও নেই, তাহলে কিভাবে থাকবে লেখার মধ্যে? তো রুবাইয়ার ঘটনার পর পুরো হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ আর রাতে একা ডিউটি করতে চাইতো না। মিডফোর্ড হাসপাতালের পুরনো কর্মচারীরা চুপচাপ একটা কথা বলতো, যে এই ওয়ার্ডটা আগে ছিল। এই কথা শুনে এক ইন্টার্ন ডাক্তার, তার নাম ছিল আরমান, কৌতূহলী হয়ে ওঠে। সে ঠিক করলো যে আমরা এই ওয়ার্ড নং 13-র সত্যটা বের করেই ছাড়ব।
দিনের বেলায় সে পুরনো রেকর্ড রুমে ঢুকে খোঁজাখুঁজি শুরু করলো ফাইলগুলো। অনেক খুঁজে সে একটা পুরনো ফাইল পেল, ধুলোয় ঢাকা ফাইলটা, আর তার উপরে লেখা আছে ওয়ার্ড নং 13 ইনসিডেন্ট। ফাইল খুলতেই তার হাত কাঁপতে লাগলো। ভিতরে লেখা আছে প্রায় 25 বছর আগের কথা। 13 নম্বর ওয়ার্ডে একসাথে কয়েকজন রোগীর মৃত্যু হয়েছিল। কারণ সকলের অজানা ছিল, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর লাইনটা ছিল মৃত্যুর পরেও তারা নড়াচড়া করছিল। সেই ফাইলে আরও লেখা ছিল সেই ঘটনার পর পুরো ওয়ার্ড সিল করে দেওয়া হয়, আর অফিসিয়ালি রেকর্ড থেকে সেই ওয়ার্ডটাকে মুছে ফেলা হয়। এমন রেকর্ড দেখার পর আরমান সাহেবের শরীর পুরোপুরি ঠান্ডা হয়ে গেল, কিন্তু সে থামল না। সে সিদ্ধান্ত নিল রাতে সে নিজেই দেখবে। বরাবরের মতো তখন রাত 2টা বাজে। করিডর পুরোপুরি ফাঁকা, হালকা আলো। হঠাৎ দূরে একটা দরজা দেখা গেল, যার উপর লেখা আছে ওয়ার্ড নং 13। আরমান সাহেব ধীরে ধীরে এগিয়ে গেল। দরজার নিচ থেকেই খুলে গেল করর করে। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস আর সেই পচা গন্ধ তার নাকে এসে লাগলো। বেডগুলোতে আবারও আগের মতোই রোগীরা শুয়ে আছে, কিন্তু এবার সবগুলো রোগীর চোখ যেন খোলা ছিল, আর তারা সবাই সরাসরি আরমানের দিকে তাকিয়ে আছে। একজন ধীরে বলল, তুমি ফিরে আসছো? আরমান থমকে গেল, কারণ সে বুঝতে পারল না ওরা তাকে কিভাবে চিনল। ওয়ার্ডের ভিতরে দেয়ালে একটা আয়না দেখা গেল। সেখানে আরমান সাহেব তাকিয়ে দেখল যে বেডের ভিতরে একটাই শুয়ে আছে, সে নিজেই। তার শরীর ঠান্ডা হয়ে গেল। রোগীরা একসাথে বলতে শুরু করলো, এখন তুমিও আমাদের মধ্যেই একজন। হঠাৎ লাইট নিভে গেল। পরদিন সকালে হাসপাতালে সবাই খুঁজতে লাগলো আরমান সাহেবকে, কিন্তু আরমান সাহেব তাকে আর কোথাও পাওয়া গেল না। শুধু ওয়ার্ড নং 13 দরজার পাশে পাওয়া গেল তার এনআইডি কার্ড। আর রাতে যারা সাহস করে ওই করিডোরে যায় তারা বলে ভিতর থেকে একটা কণ্ঠ ভেসে আসে, যেখানে বলা হয়, ডাক্তার অনেক দেরি হয়ে গেছে। ধন্যবাদ ভাইয়া, আজকের মতো এতটুকুই। যারা এতক্ষণ আপনারা দীর্ঘ মনোযোগ দিয়ে এই ঘটনা শুনলেন, আপনাদেরকে জানাই আবারও ধন্যবাদ। এখন আপনাদেরকে আমি একটা কাজ দেব, সেটা হলো আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা এখন আমাকে কমেন্ট করে জানাবেন। বলে রাখি যে আমি আপনাদের সমস্ত কমেন্টগুলো পড়ি এবং দেখি কে কোথায় থেকে কমেন্ট করছেন। আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা কোনো ভয়ঙ্কর ঘটনা শেয়ার করতে চান অবশ্যই আপনারা আমাদের কমেন্টে যোগাযোগ করবেন এবং আমাদের মেইলে নক দিবেন। আমরাও আপনাদের সত্য ঘটনাগুলো সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকের মতো এতটুকুই ছিল। যারা অসংখ্য ধৈর্য নিয়ে গল্পটা শুনলেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে ঘটনাটি দেখছেন। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ঘটনায়। ততক্ষণ পর্যন্ত সকলের দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।